ওয়ালপেপারে আমার শিডিউল দেওয়া, বুঝছো? দিয়ে এই কাজটা করি, হুম। যাতে আচ্ছা। দিলেই ডিস্ট্রাকশন কাজ না করে। হুম। শিডিউল দিয়ে রাখছি, কিছু করার নাই। আমার ধরো 11 তারিখ থেকে টার্ম, তো এর আগে সবকিছু করতে হবে। আচ্ছা যাই হোক, এখন শৈবাল ছত্রাক এখানে যে লাইগেন তিনটি, আগে তো তোমাদের মোটামুটি এই উপরের টপিক গুলো তো বলছে। এখন এইখান থেকে তোমার ধরো অর্থনৈতিক গুরুত্বটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পরীক্ষা ধরো অর্থনৈতিক গুরুত্ব থেকে ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসে। অর্থনৈতিক গুরুত্ব থেকে আমি কি কি পড়বা বলি, যে ডিরেক্টলি তোমাকে যদি ইন জেনারেল বলে রাখি, কিছু দেখবে চিকিৎসা রিলেটেড হচ্ছে কিছু ইস্যু পাওয়া, এই জিনিসগুলো হচ্ছে আমাদের অবশ্যই লাগবে। আর কিছু হচ্ছে তোমার ধরো হেডিং হিসাবে, এটা একটা জিনিস। যে অর্থনৈতিক গুরুত্ব কথার মানে কিন্তু যে শুধু উপকার, ব্যাপারটা এমন না। গুরুত্ব মানে কি উপকার প্লাস অপকার, দুইটাই কিন্তু লাগে। তাহলে অপশনে কিন্তু আবার উপকার অপকার দেখে হচ্ছে উল্টাপাল্টা করে ফেলবে না, তাহলে দুইটাই মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল দেখো, যে বায়ুমণ্ডলে অক্সিজেন যুগ, তাহলে বায়ুমণ্ডলে অক্সিজেন যুগ থেকে হচ্ছে আমরা কি মনে রাখতে পারি, যে সালোক সংশ্লেষণ হচ্ছে কত ভাগ শৈবাল থেকে আসে বলো তো? হ্যাঁ, কত ভাগ? কত? 20-20। আরে না, 20 এখানে দেখে বলে দিলা। 20 না তো, এটা এখানে নাই। না, শৈবাল থেকে আসে হচ্ছে 75%। 60%। না, সালোক সংশ্লেষণের 60% ঘটে, এখানে তো লেখা আছে মোট সালোক সংশ্লেষণের শতকরা 60 ভাগই শৈবালে ঘটে থাকে। হ্যাঁ, এটাই তো বলছি 60%। এখানে তোমাদের এটা মেবি আগে পড়াইছিলাম, এখানে হ্যাঁ এখানে নিচেও আছে, কিন্তু এটা আগেও পড়াইছি যে হচ্ছে কত পার্সেন্ট হয়। তো এই ক্ষেত্রে তুমি পার্সেন্টেজ গুলো মনে রাখলে হবে, ঠিক আছে? আর এরপরে দেখো, যে হচ্ছে নীলাভ সবুজ শিকল হচ্ছে প্রথম সালোক সংশ্লেষণ শুরু করে, ঠিক আছে? তাহলে এই ইনফরমেশনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রথম সালোক সংশ্লেষণ কোথায় শুরু করে? নীলাভ সবুজ শিকলে। এইটাই মানে অর্থনৈতিক গুরুত্বটা হচ্ছে আমাদের লাগবে। তারপর হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন, মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে কোন কোন শৈবাল। এই যে এই তিনটা নাম পড়বা, তাহলেই হবে, তিনটা নাম পড়লেই হবে, ঠিক আছে? এই তিনটা নাম লাগবে, যে কি শুরু করতেছে, এই তিনটা নাম আমাদের লাগবে। এই চ্যাপ্টারে কিন্তু একটু ধরো মুখস্থ বেসড, তো যারা হচ্ছে তোমার ধরো একটু মুখস্থ কম থাকে, তারা হচ্ছে 2-3টা পার্ট করে পড়বা। একদিন শৈবাল পড়বা, একদিন ছত্রাক পড়বা, একদিন লাইকেন পড়বা। তার মানে এই না যে সারাদিন নিয়ে শুধু শৈবালই পড়বা। যেদিন শৈবাল পড়ার সাথে অন্যগুলা পড়বা, ঠিক আছে? এটাই। তার হচ্ছে যে পরিবেশ দূষণ রোধে আমরা ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে কি সালোক সংশ্লেষণ হচ্ছে যেহেতু 60% ঘটতেছে, তো সালোক সংশ্লেষণে কি হয়, সালোক সংশ্লেষণে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা ইউজ হয়ে যায়। তো কার্বন ডাইঅক্সাইড যেহেতু ইউজ হয়ে যাচ্ছে, তো কার্বন ডাইঅক্সাইড কাইন্ড অফ একটা বজ্র পদার্থ না? তো ওই দিক দিয়ে কি সে পরিবেশ দূষণ রোধ করতেছে আমাদের। ওকে, এটা মনে রাখলাম। তারপর হচ্ছে উৎপাদক হিসেবে, উৎপাদক কি, ফুড চেইন তো পড়ছো, খাদ্য চেইন। যে হচ্ছে যে খাদ্য তৈরি করে তাকে আমরা কি বলি? উৎপাদক, তাই তো? তো হচ্ছে বিভিন্ন জলাশয়ের ক্ষেত্রে শৈবালটা হচ্ছে ফুড চেইনের হচ্ছে প্রধান উৎপাদক হিসেবে কাজ করে। ফুড চেইনটা কি? ফুড চেইন, যে খাদ্য শৃঙ্খল। ফুড চেইনের চাইতে সহজভাবে মনে রাখবে খাদ্য শৃঙ্খল, যেটা তোমরা আগে পরিচিত। তাহলে এই ফুড চেইন বা শৈবালটা হচ্ছে প্রধান উৎপাদক হিসেবে কাজ করতেছে, এটা আমরা মনে রাখলেই হবে। তারপর হচ্ছে তোমার বায়োফুয়েল তৈরি, বায়োফুয়েল বা বায়োডিজেল তৈরির জন্য যে শৈবালকে বেছে নেওয়া হয়েছে, এখন শৈবালকে কি সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বলা হয়। এই কথাটাই মনে রাখবা, শৈবালকে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বলা হয়। কোশ্চেন আসবে কাকে বায়োফুয়েল সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বলা হয়, শৈবালকে বলা হয়, ঠিক আছে? এটা আসছিল কোন আজকে আমার আজকে আসছিল, কাছে। হুম, পারছো? আমি জানি না, আমি দিছি না। হুম। আচ্ছা যাই দেখে হোক, দিবি। না পারলে সমস্যা নাই। এই অর্থনৈতিক গুরুত্বটা লাগবে, আমি যতটুকু দাগাই দিচ্ছি এটা একটু পড়ে ফেলবা। এখানে তোমার ধরো তেমন তো অর্থনৈতিক গুরুত্ব তো বোঝার কোনো কিছু নাই, জাস্ট মুখস্থ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমার এটা মুছে ফেলছি কেন আমি? সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল, তারপর হচ্ছে তোমার হচ্ছে এক্সাম্পলটা মনে রাখতে হবে, মেইনলি বুট্রিকোকাস ব্রাউনি। এখান থেকে হচ্ছে বায়োফুয়েল ইউজ করি আমরা। আরো হচ্ছে তোমার ধরো কিছু শৈবালকে এখানে হচ্ছে কাজে লাগানো হচ্ছে যে এদেরকে নেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমরা জানতে পারি। তারপর হচ্ছে গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়। সাবমেরিন তো বুঝি আমরা পানির নিচে যে চলে এমন এক ধরো ধরো নৌযান, সহজ কথা। তো এরকম গোয়েন্দা যারা থাকে, গোয়েন্দাদের নৌযান তোমার এখানে আছে কিনা, এটা হচ্ছে আমরা কি শৈবালের মাধ্যমে ইউজ করতে পারি। শুধু হচ্ছে কি মনে রাখবা, শৈবালের হচ্ছে নামটা মনে রাখবা, ঠিক আছে? এখান থেকে শৈবালের নাম গোয়েন্দা সাবমেরিনে ইউজ করতে পারি, ঠিক আছে? তো এখানে দেখো যে কোন প্রোটিনের হেল্প নিতেছি আমরা, ফাইকোবিলিন প্রোটিন। তোমরা একবার রিডিং দিলে এটা বুঝবা, ঠিক আছে? যেরকম নীলাভ সবুজ শৈবালে থাকে কি, ফাইকোবিলিন প্রোটিন। এই যে অতিরঞ্জিত যে পদার্থটা থাকে, এটি দৃশ্যমান আলোর বাইরের আলোক রশ্মিকে শোষণ করতে পারে। তো পানির নিচে যে গোয়েন্দা সাবমেরিনটা থাকবে, সেইখান থেকে যে হচ্ছে বিভিন্ন ধরনের শোষণ আসবে, সেটাকে সে অ্যাবজর্ব করে ফেলবে। এবং অ্যাবজর্ব করার মাধ্যমে সেইখান থেকে তোমার ধরো তার অবস্থানটা আমরা জানতে পারবো, এইটা, ঠিক আছে? তারপর ধরো সমুদ্রের মাছের অবস্থান নির্ণয়, সবার আগে তুমি হেডিংটা বলবা। হেডিং বললে বুঝতে পারবা। মাটির বয়স নির্ণয় করার জন্য, যেমন হচ্ছে বিভিন্ন জীবাশ্ম টিবাশ্ম এরকম ইউজ করার জন্য ইউজ করতে পারি। তো মাটির বয়সের জন্য হচ্ছে তোমার ডায়াটম, ডায়াটম যে হচ্ছে আছে, ডায়াটম ক্লোসের কার্বন ডেটিং করা হয়, ঠিক আছে? এটা মনে রাখবা। ডায়াটমের কার্বন ডেটিং করার মাধ্যমে হচ্ছে আমরা মাটির বয়স নির্ণয় করতে পারি। তো হচ্ছে মানুষের খাদ্য হিসেবে, তো আমরা কোন শৈবালটাকে হচ্ছে মানুষ খাই, এটা মনে রাখলেই হবে। ইউলবা, ইউলবার গঠনটা কিরকম বলতো? এটা প্রথম চ্যাপ্টারে পড়েছিল, পাতার মতো, মনে আছে?
তাহলে মনে রাখবা মানুষ ইউলবা হচ্ছে পাতার মতো দেখতে, ইউলবা হচ্ছে পাতার নেই, তাহলে সে যেহেতু হচ্ছে পাতার নেই এক্ষেত্রে ধরো পাতা আমরা খাবো, গাছ টাছ খেয়ে ফেলবো, ঠিক আছে, এভাবে মনে রাখবা। ক্লোরেলা নামক হচ্ছে ভিটামিন সমৃদ্ধ শৈবাল হচ্ছে মানুষের খাদ্য তালিকা আছে, তাহলে কোনটা আছে, তো হচ্ছে পশু কোনটা খায়, এক দুবার পরে রাখবা, খুব বেশি ইম্পর্টেন্ট না মনে রাখাটা, ঠিক আছে। শৈবাল থেকে হচ্ছে ন্যানো ফিল্টার তৈরি, ওকে, এটা লাগবে আমাদের ন্যানো ফিল্টার। ন্যানো ফিল্টারের জন্য হচ্ছে যে পিতোফোরা, শুধু নামটা মনে রাখবা, পিতোফোরা এটা তৈরি করা হচ্ছে, ঠিক আছে, ন্যানো ফিল্টারের জন্য। ক্লিয়ার? ওকে, ন্যানো ফিল্টার দিয়ে হচ্ছে আমরা কি কি ছেঁকে ফেলতে পারি, সকল ভাইরাস ব্যাকটেরিয়া যা আছে এগুলোকে আমরা ছেঁকে ফেলতে পারি, সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত ঝুঁকিমুক্ত, নামটা মনে রাখবো, ঠিক আছে। তারপর হচ্ছে কোন বিজ্ঞানী এখানে এই কাজ করছে, বুঝছো, মানে অর্থনৈতিক গুরুত্বটা হচ্ছে তোমাদের কিন্তু লাগবে। ওকে, তারপর যে যে ন্যানো ফিল্টারটা ইউজ করতেছি, ন্যানো ফিল্টারের মধ্যে ফিল্টার মানে কি, ফিল্টার মানে ছাঁকনি, তো ন্যানো ফিল্টার মানে কি, যেগুলো হচ্ছে তোমার ধরো ন্যানোমিটারে, কি বলে, ন্যানো পার্টিকেল তো পড়ছি আমরা, তাই না, ন্যানো পার্টিকেল যেরকম সেম এই ক্ষেত্রে মনে রাখবো যে আমার ন্যানো ফিল্টারটা আছে, ফিল্টার মানে কি এরকম ছাঁকনি তো এরকমই থাকে, এরকম থাকে না, চালো কি বলে আমাদের দিকে চালন বা এরকম কিছু একটা বলে, তো এই এদের মাঝখানে যে যে ছিদ্রটা, এই ছিদ্রটা হচ্ছে তোমার ফুটো কতটুকু, কতটুকু 17 ন্যানোমিটার, 17 17 nm, ঠিক আছে, এটা খেয়াল রাখবা, পিতোফোরা থেকে আসতে আসে 17 ন্যানোমিটার, তাহলেই হবে। এটা হচ্ছে উপকারী দিকগুলো, তারপর হচ্ছে তুমি অপকারী দিক, ওয়াটার বুম সৃষ্টি, ওয়াটার বুম সৃষ্টির ক্ষেত্রে মনে রাখবা যে ওয়াটার বুম সৃষ্টি করে নিচের কোন শৈবালটি হচ্ছে ওয়াটার বুম সৃষ্টি করে, ঠিক আছে। শুধু হচ্ছে এই এক্সাম্পলটা, এটাও হয়তো বা আজকে কেউ না কেউ হয়তো কোনো না কোনো জায়গায় পাবা, আজকে যদি না পেয়ে থাকো এক সময় আবার পাবা, ঠিক আছে। উদ্ভিদে হচ্ছে রোগ সৃষ্টি করা, তো উদ্ভিদের রোগ সৃষ্টি করার ক্ষেত্রে এটা একটু কম ইম্পর্টেন্ট, এটা আমি একটু দাগায় দিই, ওয়াটার বুমটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা লাগবে। মাছের রোগ সৃষ্টি, মাছের রোগ সৃষ্টির জন্য হচ্ছে মাছের ফুলকা রোগ সৃষ্টি করে কোনটি, ঠিক আছে, এটা এটা কিন্তু আমাদের লাগবে, মাছের ফুলকা রোগ। তারপর হচ্ছে আরো ক্ষতিকারক দিক হিসেবে স্থাপনার প্রতি রাস্তাঘাট হচ্ছে পিচ্ছিল করে হেঁটে যেতে যেতে দপাস করে পড়ে যাবা, কি বলবা, যে শ্যাওলা, তো শ্যাওলা জিনিসটাই তো শৈবাল, বুঝছো, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের এখান থেকে লাগবে, পারবা না, যতটুকু দাগাই দিলাম এই জিনিসগুলো তোমার এগুলো কিন্তু মুখস্থ করতে হয়, আলটিমেটলি দিন শেষে কি তোমার মুখস্থ অর্থনৈতিক গুরুত্বটা, ওকে, এটা আমাদের হচ্ছে এখান থেকে লাগবে। ওকে, তারপর আসুন যে ছত্রাক থেকে যদি আমরা আসি, যে ছত্রাক থেকে শুরুর দিকে তার সপ্তমিতার জন্য বৈশিষ্ট্য, যে সপ্তমিতার জন্য দেখো, এই যে এই লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে আমাদের সপ্তমিতার জন্য লাগবে, সপ্তমিতার জন্য লাগবে। যেরকম ছত্রাকটা হচ্ছে ক্লোরোফিল বিহীন, তার মানে কোশ্চেন আসবে ছত্রাকের ক্ষেত্রে কোনটি সঠিক, বলবে ক্লোরোফিল যুক্ত, ক্লোরোফিল বিহীন, বহুকোষী, অভাস্কুলার, ভাস্কুলার বান্ডেল থাকবে না, হাইফি সমৃদ্ধ, মাইসিলিয়াম দ্বারা গঠিত, হেটারোট্রফিক, সুকেন্দ্রিক জীব, সুকেন্দ্রিক জীব মানে প্রকৃত কোষে এরকম সুকেন্দ্রিক জীব যারা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, তাহলে কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, শোষণ প্রক্রিয়া হচ্ছে খাদ্য গ্রহণ করে, এই লাইনটা থেকে হচ্ছে তোমার 3 4টা কোশ্চেন চলে আসতে পারে। আর যেখানে হচ্ছে ছত্রাককে আমরা আলোচনা করি তাকে কি বলি আমরা, মাইকোলজি। এখন বলো তো, শৈবাল নিয়ে যেখানে আলোচনা করি তার নাম কি ছিল, বলো বলো, ভুলে গেছো, সাইকোলজি। ওকে, অ্যালগোলজি বা হচ্ছে ফাইকোলজি, এটা মনে রাখবা। আর হচ্ছে শৈবাল নিয়ে যেখানে আমরা ছত্রাক নিয়ে পড়তেছি তাকে কি বলতেছি, মাইকোলজি। তাহলে এই সাইকোলজি। এই লাইনটা আমাদের লাগবে। তারপর হচ্ছে দেখো মধু ছত্রাক বা হানি মাশরুম, হানি মাশরুমের হচ্ছে তোমার ধরো বৈজ্ঞানিক নামটা লাগবে, ঠিক আছে, হানি, ঠিক আছে, এটা মনে রাখবা, বৈজ্ঞানিক নাম সহ কিন্তু আমাদের এই ক্ষেত্রে লাগে। তারপর হচ্ছে কিছু ছত্রাক যেমন হচ্ছে তোমার অন্ধকারে হচ্ছে জাস্ট হচ্ছে নামটা, যে অন্ধকারে হচ্ছে তোমার আলোক বিচ্ছুরণ ঘটায়, তো এটা কিভাবে মনে রাখতে পারে, যে মিল্লিয়া, মিল্লিয়া কথার মানে হচ্ছে ধরো আমাদের ময়মনসিংহের ভাষায় মিল্লা মানে কোনো কিছু ছুঁড়ে মারা, মিল্লা মানে কোনো কিছু ফিকে মারে না, ফিকে মারে এরকম, তো এটা মনে রাখবা যে আর্মিলেরিয়া মিল্লা, যে মিল্লা মারছে তার মানে ফিকে মারছে, এটা হচ্ছে আলোক বিচ্ছুরণ ঘটাবে, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে বিষাক্ত ছত্রাকে হচ্ছে কি থাকে, অ্যামাটক্সিন নামক পদার্থ থাকে, টক্সিন কথার মানে হচ্ছে তোমার বিষাক্ত কোনো কিছু, তো এটা মনে রাখবা অ্যামাটক্সিন কই থাকতেছে, বিষাক্ত ছত্রাকে থাকতেছে, এটা হচ্ছে আমাদের লাগবে, ক্লিয়ার। ওকে, তারপর হচ্ছে শৈবালের বৈশিষ্ট্য লাগে আমাদের, শৈবালের বৈশিষ্ট্য যেরকম লাগে ছত্রাকের বৈশিষ্ট্য সেরকম লাগবে, লাইকেনের বৈশিষ্ট্য লাগবে, তাহলে বৈশিষ্ট্যগুলো আমাদের লাগবে। তাহলে উপর থেকে যদি আমরা পড়ে ফেলি তাহলেই হয়, যেরকম দেখো এটা আমি একেবারে এরকম মার্ক করে রাখতেছি, তাহলে বুঝবা ছত্রাকটা হচ্ছে ক্লোরোফিল বিহীন, এখানে হচ্ছে ক্লোরোফিল থাকতেছে না, ওকে, সত্য, এটা অসবুজ, অসবুজ, ক্লোরোফিল থাকতেছে না তাই দেখতে কি হবে, অসবুজ, সালোক সংশ্লেষণে সে কি অক্ষম, স্বাভাবিক। তারপর হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, তার কোনো ফুল থাকবে না, ওকে। এরা মৃতজীবী, পরজীবী, মৃতজীবী হিসেবে বাস করতে পারে। মৃতজীবী মানে কি, একটা মরে আছে কোনো জীব তার উপর থাকতে পারে, তাহলে তোমার কোশ্চেন আসতে পারে নিচের কোনটি সঠিক, এই লাইনটা কিন্তু কোশ্চেন আসতে পারে, শৈবাল ছত্রাকের ক্ষেত্রে কোনটি সঠিক, ইংলিশ সহ মনে রাখবা, ঠিক আছে, ইংলিশ সহ মনে রাখবা এটা, ওকে। তারপর হচ্ছে সুকেন্দ্রিক, এরা কি সুকেন্দ্রিক নাকি হচ্ছে তোমাদের আদিকেন্দ্রিক, এটা মনে রাখবো। সুকেন্দ্রিক মানে কি, কেন্দ্র মানে বলতে আমরা কি বোঝাই, নিউক্লিয়াস বুঝাইতেছি, তার মানে তার নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে, এভাবে মনে রাখবো, ঠিক আছে। ওকে, তারপর যে ছত্রাকের কোষপ্রাচীরটা কি, কাইটিন, শৈবালের কোষপ্রাচীরটা কি ছিল, সেলুলোজ,
সেলুলোজ নির্মিত। তাহলে ছত্রাকের কোষপ্রাচীরটা আমাদের লাগবে। এবং ছত্রাক হচ্ছে তোমার সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্যটা খুবই ইম্পর্টেন্ট। ছত্রাকের সঞ্চিত খাদ্য তৈলবিন্দু, বলিউটিন, চর্বি থাকতে পারে, ঠিক আছে। ছত্রাকের সঞ্চিত খাদ্য, ছত্রাকের কোনো ভাস্কুলার টিস্যু নেই। ভাস্কুলার টিস্যু আমাদের কি কি আছে? জাইলেম, ফ্লোয়েম। তাহলে এটা হচ্ছে তোমার সত্য মিথ্যার জন্য আসবে, তার কোনো ভাস্কুলার বান্ডল নেই। ছত্রাকের জননাঙ্গটা কি? এককোষী। এটা আমরা মনে রাখবো এখান থেকে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে, এ দেখো, বহুকোষী ভ্রূণে যে পরিণত হয় না, এটা কিন্তু আমাদের শৈবালের ক্ষেত্রেও ছিল, যে স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোটা বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার করে। স্পোর, যে স্পোরটা থাকবে এটা কি থাকবে? হ্যাপ্লয়েড, ঠিক আছে। ওকে। আচ্ছা, আর যে জাইগোটা থাকবে, জাইগোটা হচ্ছে তোমার কি ধরবে? মায়োসিস বিভাজন ঘটে, জাইগোটে মায়োসিস বিভাজন ঘটে। তাই থ্যালাসটা কি হবে? হ্যাপ্লয়েড। কারণ জাইগোটা হচ্ছে তোমার ধরো n+n, 2n হয়। এখন 2n এর মধ্যে যদি মায়োসিস হয়, মায়োসিস হওয়া মানে কি? অর্ধেক করে ফেলা না? তার মানে এখানে থ্যালাসটা কি হবে? হ্যাপ্লয়েড হবে। বোঝাতে পারছি? নর্মালি আমাদের জাইগোটে কোন ধরনের বিভাজন ঘটে বলো তো? বলো, আমাদের জাইগোটে কোন বিভাজন ঘটে? ডিপ্লয়েড ভাইয়া। আরে বিভাজন, ও বিভাজন আবার ডিপ্লয়েড আছে সরি নাকি? সরি সরি, মাইটোসিস, আমি এখানে 2NN দেখে মাইটোসিস, মাইটোসিস। আমরা কি ডিপ্লয়েড না? আমরা কি হ্যাপ্লয়েড হ্যাঁ না ডিপ্লয়েড? আমরা তো বডি, ডিপ্লয়েড। আমার দেহ কোষ তো আমাদের ডিপ্লয়েড। তো ডিপ্লয়েড জাইগোটের মধ্যে যদি ডিপ্লয়েড থাকে, তো আমিও ডিপ্লয়েড। তার মানে এখানে সমান রাখতে হবে। সমান রাখার বিভাজনটার নাম কি? সমীকরণিক বিভাজন। সমীকরণিকটা কি? মাইটোসিস। ওকে, এবার বুঝে বুঝে মনে রাখবা, তাহলে তো এত কঠিন তো না, বুঝছো না? আচ্ছা, তারপর দেখো কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে? শোষণ। এটা কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন চলে আসতে পারে। তারপর অভিযোজন ক্ষমতা। অভিযোজন মানে কি? বিভিন্ন জায়গায় খাপ খেয়ে নেওয়ার যে প্রবণতা, তাকে আমরা কি বলতে পারি? অভিযোজন ক্ষমতা বলতে পারি। এটা দেখো, 5 ডিগ্রি সেলসিয়াস আবার 50 ডিগ্রি সেলসিয়াসও তারা জন্মাতে পারে, এটা আমরা মনে রাখলেই হবে। তারপর হচ্ছে সব ছত্রাক হাইফি দ্বারা গঠিত, মোটামুটি এটা জানলে হবে, আর লাগবে না। মার্গুলিস। ওকে। কিন্তু 5টি হচ্ছে ফাইলেমে ভাগ করেন। 5টি ফাইলেম হচ্ছে, নাম তোমার খুব বেশি ইম্পর্টেন্ট না। কোচিং কোচিং এর পরীক্ষা দেখবে হচ্ছে 5টা নাম চলে আসতেছে কোচিং এর পরীক্ষায়, তো তোমার এত একটা দরকার নাই, 1-2বার পরে রাখবা। যদি মনে থাকে আলহামদুলিল্লাহ, ভালো। না মনে থাকতেও আল্লাহর নামে বলে যাবা, ঠিক আছে। এটা নিয়ে হচ্ছে তোমাদের কোনো সমস্যা নেই। তারপর এই জিনিসগুলো আসলে তোমাদেরকে মেরিট্রিক্স থেকে দেখা দিই, তাহলে ইজিলি বুঝতে পারবো। বক্স করে লেখা থাকবে, দেখো। ওকে, এই যে দেখো, এই যে দৈহিক গঠন যেটা বলতেছিলাম যে বক্স করে আছে, তো তোমার বই থেকে পড়লেও কোনো সমস্যা নাই। তুমি যদি এখান থেকে পড়তে যদি কমফোর্টেবল ফিল করে, এখান থেকে পড়লেও সমস্যা নেই, ঠিক আছে। দেখো, তোমার কোশ্চেন আসলে হচ্ছে হাইফা বা হাইফি একই জিনিস, একটা সিঙ্গুলার একটা প্লুরাল আর কি। তো হাইফি জিনিসটা কি? ছত্রাকের যে ছত্রাকার যে শাখা, তার নাম হচ্ছে হাইফি, এটা আমরা মনে রাখবো। তারপর হচ্ছে মাইসিলিয়াম। মাইসিলিয়ামটা কি? ছত্রাকের দৈহিক অংশ, যা অসংখ্য শাখা প্রশাখা বিশিষ্ট ছত্রাকের হাইফি দ্বারা গঠিত। তাহলে হাইফি হচ্ছে একটা শাখা। এই হাইফি দিয়ে যে তার দৈহিক অংশটা গঠিত হচ্ছে, তখন তাকে আমরা কি বলবো? মাইসিলি। তার মানে বুঝতেছো, অনেকগুলো হাইফি মিলে কাইন্ড অফ একটা মাইসিলিয়াম গঠন করতেছে। মাইসিলি অথবা মাইসিলিয়াম, এগুলো দেখে আবার হচ্ছে টেনশনে পড়ে যাও না, এগুলো একই জিনিস, জাস্ট সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে। তারপরটা হচ্ছে তোমার সিনোসাইটিক মাইসিলিয়াম। সিনোসাইট, এই সিনোসাইট কথাটার মানেই হচ্ছে তোমার বহু নিউক্লিয়াস। সিনোসাইট, সাইজন্ট, এটার মানেই কি? বহু নিউক্লিয়াস। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রস্থপ্রাচীর বিহীন হচ্ছে যে মাইসিলিয়াম, তাদেরকে আমরা কি বলবো? সিনোসাইটিক মাইসিলিয়াম। আমি যদি তোমাকে এখানে একটু এক্সাম্পল দেখাই, যে ধরো এইটা হচ্ছে ছত্রাকের ধরো একটা মাইসিলিয়াম। এখন নর্মাল গঠন হচ্ছে মাইসিলিয়ামের মধ্যে প্রস্থপ্রাচীর থাকবে, প্রত্যেকটার মধ্যে একটা একটা করে নিউক্লিয়াস থাকে। এখন এরকম একটা মাইসিলিয়াম আছে যার মাঝখানে এই যে প্রস্থপ্রাচীর গুলো তুমি দিছিলা, একটা প্রাচীরও নাই। তো প্রাচীর না থাকলে কি হবে? একে দেখে তোমার হচ্ছে এরকম লাগবে না, যে এখানে অনেকগুলো নিউক্লিয়াস? তো এই ঘটনাটাকে আমরা কি বলবো তখন? এই ঘটনাটাকে আমরা কি বলবো? সিনোসাইটিক মাইসিলিয়াম। বুঝতে পারছি? ওকে। এটা কোথায় থাকে? এই যে এস দিয়ে মনে রাখবে, এস ফর সিনোসাইটিক, এস ফর সেপ্রোলেগনিয়া, ঠিক আছে। এস ফর সিনোসাইটিক, এস ফর সেপ্রোলেগনিয়ার মধ্যে থাকে। ক্লিয়ার? ওকে। তারপর যে তোমার সেপ্টেট মাইসিলিয়াম, প্রস্থপ্রাচীর যুক্ত মাইসিলিয়াম। সেপ্টেট, সেপ্টা কথার মানে কি? সেপ্টা কথার মানে কি বলতো? ব্যবদায়ক। আমরা নেসাল সেপ্টাম পড়ছি না, মানে দুইটার মাঝখানে যদি একটা পার্টিশন থাকে, তাকে আমরা বলি সেপ্টা, সেপ্টাম। তো এখানে কোনো মাইসিলিয়ামের মধ্যে যদি তোমার এই যে সেপ্টেম বা প্রাচীর থাকে, তখন তাকে আমরা কি বলবো? সেপ্টেট মাইসিলিয়াম। তো তোমার কোশ্চেন আসতে পারে, প্রস্থপ্রাচীরযুক্ত মাইসিলিয়ামকে কি বলি আমরা? সেপ্টেট মাইসিলিয়াম বলি। ওকে। পরে আসো হোস্টোরিয়াম। হোস্টোরিয়ামটা কি? হোস্ট কথার মানে কি? এই যে এখন যে ক্লাসটা নিচ্ছি, সেখানে হোস্ট কে দেখো তো, আমি হোস্ট না? জি ভাই। তাকায় দেখো যে আমার নামের শেষে হোস্ট লেখা বা ব্রেকেটে। হোস্ট মানে কি?
যে এখানে ধরো যে সবকিছু হচ্ছে ধরো মানে পোষক পোষক সহজ কথা, যে যে সে সবটা হচ্ছে তোমার কোঅর্ডিনেট করতেছে, ব্যাপারটা এরকম। তো এখানে হচ্ছে আমি হোস্ট, তোমরা হচ্ছে কাইন্ড অফ মেম্বারের মতো। তো হোস্টোরিয়ামটা হচ্ছে মনে করো পোষক। পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী হচ্ছে যে হাইফা, কারণ খাদ্য শোষণকারী হাইফার মাধ্যমে সে খাদ্য শোষণ করবে, তাকে আমরা কি বলবো? হোস্টোরিয়াম। মনে থাকবে। জি ভাইয়া। আর যদি পরিবেশ থেকে শোষণ করে যার মাধ্যমে, তাকে আমরা কি বলবো? রাইজো। তাহলে এই যে এই বক্সে যে কয়টা ইনফরমেশন আছে সবগুলোই কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে। রাইজোমর্ফ, উচ্চ শ্রেণীর ছত্রাকে হচ্ছে মাইসিলিয়ামটা হচ্ছে কি হয়, একটা শক্ত রশির মতো গঠন হয়ে যায়। তাহলে কোশ্চেন আসতে পারে রাইজোমর্ফটা কিরকম, এর আকৃতি কিরকম? এটা হচ্ছে শক্ত রশির মতো, ঠিক আছে, রশির মতো, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে মাইক্রো রাইজাল ছত্রাক। মাইক্রো রাইজাল ছত্রাক এটা বুঝো, উদ্ভিদের সরু মূল এবং মূলরুমের চারদিকে অভ্যন্তরে একটা জালের মতো। দেখো রাই জাল, শব্দের শেষে জাল আছে, তার মানে শৈবালটা যদি জালের মতো তোমার যদি একটা ধরো উদ্ভিদের মূল বা কোনো কিছু আবৃত করে রেখে দেয়, তখন তা এই সেই ছত্রাকটাকে আমরা কি বলবো? মাইকোরাইজাল ছত্রাক। মনে থাকবে। ওকে। তারপর দেখো মাইকোরাইজা। মাইকোরাইজা দেখো, মাইকো দিয়ে আমরা প্রথমে পাইছি উদ্ভিদের সাথে। তো উদ্ভিদের মূল আর ছত্রাকের মাধ্যমে এই যে উপরে একটা জাল গঠন করলো, এই যে তাদের মধ্যকার ধরো এই যে একটা ধরো পন্ডিতি, একটা ধরো তাদের মহব্বত, এই মহব্বতটাকে আমরা কি বলতেছি? মাইকোরাইজা। ঠিক আছে। ওকে। তারপর হচ্ছে টোডস্টুল। টোডস্টুলটা কি? বিষাক্ত যে ছত্রাকগুলো আছে এগুলোকে একত্রে কি বলা হয়? টোডস্টুল। বুঝছো? তাহলে এই চারটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা তুমি বই থেকে পড়লেও পিছায় যাবা যে ব্যাপারটা এমন না, বইয়ের মধ্যে তোমার এই জিনিসগুলো আছে একসাথে এলোপাতাড়ি করে লেখা। যদি তুমি হচ্ছে মেডিটেক্স থেকে পড়ো, এখান থেকেও তোমার ভালো, সমস্যা নেই, আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো স্ক্রিনশট, তুমি যেখান থেকে খুশি সেখান থেকে পড়তে পারো। ঠিক আছে। ওকে। তারপর হচ্ছে কোষীয় গঠনটা এখান থেকে পড়ে ফেলি। কোষপ্রাচীর একটু আগে তো বললাম কাইটিন নির্মিত। কোষপ্রাচীরটা কি? কাইটিন নির্মিত। তাহলে এটা আমরা মুখস্থ করবো। তারপর হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের মধ্যে নরমালি কোষের ভিতর কি থাকে? কোষ ঝিল্লি পাবো, যাকে আমরা প্লাজমা মেমব্রেন বলি। সাইটোপ্লাজম পাবো, নিউক্লিয়াস পাবো। এটা তো জানো না সবাই? এটা জানি আমরা। তো কোষ ঝিল্লি থেকে মনে রাখবা, কোষ ঝিল্লির হচ্ছে প্রধান উপাদানটা কি? আর্গুস্টেরল। ঠিক আছে, কোষ ঝিল্লির প্রধান উপাদানটা কি? আর্গুস্টেরল। আর আমাদের যে সঞ্চিত খাদ্যটা, আমাদের না শৈবালের, কোথায় থাকবে? এটা থাকবে হচ্ছে সাইটোপ্লাজমে। কি কি থাকে? এই সঞ্চিত খাদ্যগুলো হচ্ছে তোমার ধরো মুখস্থ করতে হবে। একটু আগে তো বলছি বলছি না? এই সঞ্চিত খাদ্যগুলো লাগবে। পরীক্ষায় কি কোশ্চেন আসবে? নিচের কোনটি আহ, ছত্রাকের সঞ্চিত খাদ্য নয়? নিচের কোনটি ক্লোরোফাইটের সঞ্চিত খাদ্য? নিচের কোনটি পাইরোফাইটের সঞ্চিত খাদ্য? প্রথম ক্লাসে পড়াইছিলাম। ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের এখান থেকে লাগবে। ছত্রাকের মধ্যে হচ্ছে তোমার ডাইমরফিজম দেখা যায় কি দেখা যায় না? সত্য মিথ্যার জন্য মনে রাখবা ডাইমরফিজম। মরফোলজি মানে কি? মরফোলজি মানে হচ্ছে তোমার ধরো কাইন্ড অফ যেটা বাহিরে যে একটা অবস্থান, বাহিরে একটা গঠন, এরকম বোঝায়। তো ডাইমরফিজম কাইন্ড অফ সহজ কথা, সে কি মুনাফিক, বুঝছো? সে হচ্ছে মুনাফিক। এভাবে মনে রাখবা কিভাবে? সে হচ্ছে তোর এক এক জায়গায় থাকলে এক এক রকম আকৃতি ধারণ করে। যেরকম সে যদি মাটিতে থাকে তখন তাকে দেখে মনে হবে সূত্রাকার, কিন্তু যখন সে মানুষের ফুসফুসে কুষ্পিণ্ড অবস্থান করবে, কি বলে, যে তখন হচ্ছে তার আকারটা চেঞ্জ করে ফেলবে। এই যে তাদের মধ্যে এই ঝামেলাটা হয় যে আকৃতির পরিবর্তন করতে পারে, এটা হচ্ছে তোমার ধরো মুনাফিকের মতো মনে রাখবা। তাহলে এক কথায় মনে রাখবা, ছত্রাকে ডাইমরফিজম দেখা যায় নাকি দেখা যায় না? অবশ্যই দেখা যায়। ঠিক আছে। এইটা বুঝছো নি? ওকে। তারপর ছত্রাকের জনন এখান থেকে দেখা দিই, তোমাদের ধরো ইজি হবে, তাহলে মনে রাখতে পারবা। ছত্রাকের জনন, জনন থেকে সবার আগে কি মনে রাখবা? যে হচ্ছে তোমার অঙ্গজ জনন, যাচ্ছে তুমি যে বলতেছো, এই অঙ্গজ জননের ভিতরে কি কি আছে? দৈহিক খণ্ডায়ন, খণ্ডায়ন, খণ্ডিতকরণ একই জিনিস, দ্বিবিভাজন এবং কুড়ি সৃষ্টি। তোমার কোশ্চেন আসবে নিচের কোনটি অঙ্গজ জননের অংশ নয়? তোমার বই থেকেও হচ্ছে এই জিনিসগুলাই আছে। এই যে এখানে কোশ্চেন যদি আমরা যাই, এই যে ছত্রাকের জননের মধ্যে যদি আসো, এই যে অঙ্গজ জনন। ঠিক আছে। এখন অঙ্গ জননের মধ্যে কি কি আছে? এই দেখো, রোমান অক্ষর দিয়ে যেগুলো আছে, সবার আগে হচ্ছে আমাদের কি লাগবে? অঙ্গজ জননের আন্ডারে কি কি আছে, বোঝাতে পারছি কিনা? এইটা পরে কি কোশ্চেন আসবে, নিচের কোনটি অঙ্গজ জননের অংশ নয়? এটা পড়বো আমরা আগে। এরপরে হচ্ছে তোমার এক্সাম্পল। এখন এক্সাম্পল তুমি যে কটা মনে রাখতে পারো, তবে আমি তোমাকে একটা ট্রিক্স দিই, যে যেই জিনিসগুলো আমরা চিনি, যেরকম পেনিসিলিয়াম আমরা চিনি, নামটা দেখে মনে হয় পরিচিত। ইস্ট কেও আমরা চিনি। তো যেই জিনিসগুলো আমাদের কাছে পরিচিত লাগে এইগুলোকে এক দুবার পড়ে রাখবা। যদি কমন চলে আসে আলহামদুলিল্লাহ ভালো, কমন না আসলে কোনো সমস্যা নেই। ঠিক আছে। এরপর হচ্ছে অযৌন জনন। অযৌন অযৌন জনন কথাটার মানে কি? মানে হচ্ছে সে স্পোর দিয়ে জনন সম্পন্ন করবে, তাই তো, তাই না? এখন দেখো এখানে কয় ধরনের হতে পারে? একটা সচল রেণু। সচল রেণুর একটা নাম ছিল কি? কি ছিল? জোস্পোর। এটা হচ্ছে আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম, জোস্পোর। তার মানে এখানে কি ফ্লাজেলা থাকবে? কয়টা ফ্লাজেলা থাকবে? এক থেকে দুইটা ফ্লাজেলা। তারপর যে নিশ্চল রেণুর নাম কি? অ্যাপ্লনোস্পোর ছিল। এটার মধ্যে নিশ্চল কেন? তার কোনো ফ্লাজেলা নাই। এটা আমরা মনে রাখবো। আর হচ্ছে ক্লেমাইডোস্পোর, বিরাম স্পোর, রেস্টিং স্পোর। ঠিক আছে। ক্লেমাইডোস্পোর, কনিডিয়া, ওইডিয়া এবং ওইডিয়াম বা হচ্ছে ওইডিয়া, এরকম স্পোর আর কি। তাহলে তোমার যদি কোশ্চেন আসে যে ছত্রাকের মধ্যে কোন ধরনের স্পোর দেখা যায় না, এই পাঁচটা বাদে যেগুলো আছে এগুলো দেখা যাবে না। ঠিক আছে। বুঝছো?
জি তাহলে ভাইয়া। মুখস্থ করা ইজি না? এখান থেকে বললে মুখস্থ ইজি কিনা, আমি তোমাদেরকে এটা পিডিএফ করে দিয়ে দিলে অনেকে হয়তো ওপেন করবে না, আমি এটাকে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিব, তাহলে হচ্ছে সবাই একটু হলে চোখের সামনে পড়বে। ঠিক আছে, এখান থেকে পড়বা। তারপর হচ্ছে এক্সাম্পল হচ্ছে তোমার জন্য অপশনাল। ঠিক আছে, জি ভাই। জোসপোর এপ্লনোস্পোর, জোসপোরের মধ্যে ফ্লাজেলা থাকবে, এপ্লনোস্পোরে থাকবে না, এটা হচ্ছে আমাদের আগের পড়া। ওকে। তারপর হচ্ছে যৌন জনন। যৌন জনন জিনিসটা কি? এখানে যৌন জনন মানে কি? যৌন জনন মানেই হচ্ছে এখানে শুক্রাণু আর ডিম্বাণু আমার ম্যান্ডেটরি লাগবে। শুক্রাণু ডিম্বাণু যদি না আসে তাকে আমরা যৌন জনন বলবো না। কিছু জিনিস হচ্ছে বাই ডিফল্ট মাথায় সেট করে বসে থাকো। ওকে। ওকে। তারপর এখানে দেখো যে তাদের হচ্ছে কিছু দশা থাকে, প্লাজমোগেমি, ক্যারিওগেমি, মিউসিস, এটা মনে রাখতে পারো। আর যৌন জনন পদ্ধতি, পদ্ধতির মধ্যে কয়েকটা ধাপ আছে, 5টা ধাপ, এটা তোমার ম্যান্ডেটরি না, কি কি ধাপ আছে এটা। একটা দেখো গ্যামিটের মিলন, গ্যামিট কয়জনে হতে পারে, এটা পড়াইছি কিনা বলো তো। আইসোগেমি, আইসো কথার মানে কি? সেম। এনআইসো মানে কি? নট সেম। এনআই এন এ থাকলে কি মানে উল্টা, তাহলে নট সেম। মানে এখানে যে শুক্রাণু আর ডিম্বাণু আছে পজিটিভ নেগেটিভ দুইটা যদি সেম থাকে, দেখে যদি মনে হয় এরা টুইন, তখন তার নাম আইসো। যদি দেখে একটাকে বড় লাগে আর একটাকে পিচ্ছি লাগে, তখন এনআইসো। আর ওগেমিতে একটা খুব বেশি বড় আর একটা খুব বেশি ছোট। বুঝতে পারছি? এটা নেগেটিভ, এটা প্লাস, বুঝছো? তাহলে এটা হচ্ছে ওগেমি। তাহলে গ্যামিটের মিলনটা কিরকম হতে পারে এটা মনে রাখলাম। 2 নম্বর কি? জনন কোষগুলো সংযোগ হলো, জনন কোষের মিলন হলো। তারপর হচ্ছে তোমার হচ্ছে স্পার্মাটাইজেশন হলো, তারপর হচ্ছে সোমাটোগেমি হবে। ঠিক আছে, এটা হচ্ছে যৌন জনন। তো এই ক্ষেত্রে তুমি কি মনে রাখবা মিলি? অযৌন জননে আমার কি কি স্পোর লাগতেছে, এবং অঙ্গজ জননের মধ্যে আমার কি কি আছে, এবং যৌন জননের মধ্যে গ্যামিট গুলো কোন রকমের হয়। বুঝতে পারছি? বুঝছো কিনা? জি এই ভাইয়া। যে, যারা বই থেকে পড়তে চাও কোনো সমস্যা নেই, এখানে আমরা যা পড়ছি সবই এখানে চলে আসে। এক্সাম্পল গুলো বললাম, এক্সাম্পল গুলো হচ্ছে তোমার ধরো এটা সেকেন্ড স্টেজের পড়া। যে প্রথম স্টেজে হচ্ছে তুমি আগে বুঝবা, দ্বিতীয় স্টেজে গিয়ে হচ্ছে তুমি এক্সাম্পল। এখন এক্সাম্পল তোমার যদি মনে থাকে, বিভিন্ন টেকনিক টেকনিক দিয়ে মনে রাখতে পারো, 1 2 বার পড়লে, তাহলে তুমি এখানে নিয়ে চলে আসবে। ঠিক আছে। ওকে। এটা এটা থাকলেই হবে। ওকে, তারপর চলে আসো তাদের অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব এখানে তোমাদের হয়তো একটু হিজিবিজি লাগতেছে, বেশি দাগানো, আমি এখান থেকে দেখা দিই, বুঝে যাবা সহজে। অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব মানে কি? দুইটা অপশন আমাদের, একটা হচ্ছে উপকারিতা, একটা কি অপকারিতা। তাহলে এখানে দেখো, মনোযোগ দাও, যতটুকু বলতেছি ততটুকুই পড়বা, বেশি কিছু দরকার নেই। দেখো, খাদ্য হিসেবে যে ছত্রাকটাকে আমরা খাদ্য হিসেবে খাই, কি কি কোনগুলোকে খাদ্য হিসেবে খাই দেখো। মাশরুম হিসেবে আমরা ছত্রাক খাই, তারপর হচ্ছে মোরেল সবজি, এবং হচ্ছে ট্রাফল। সবার আগে হচ্ছে তুমি 3টা বাংলা নাম মুখস্থ করো, আমি মুখস্থ করে দিতেছি, আমার সাথে মুখস্থ করবে। খাদ্য হিসেবে মাশরুম খাই, খাদ্য হিসেবে মোরেল সবজি খাই, খাদ্য হিসেবে ট্রাফল খাই। বুঝছো? এটা হচ্ছে প্রথম, প্রথম মুখস্থ করো যে নিচের কোনটিকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। ক্লিয়ার? এইটা, এইটা পড়ার পরে গিয়ে হচ্ছে তুমি মাশরুম হিসেবে আমরা ধরো কোনগুলোকে গ্রহণ করি, এটা হচ্ছে তোমার সেকেন্ড স্টেজের পড়া। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। কিন্তু আগে হচ্ছে আমাদের ফরজ কি? ফরজ হচ্ছে 3টা নাম পড়বো, এরপরে গিয়ে হচ্ছে নফল হচ্ছে গিয়ে ভিতরে পড়বো। ঠিক আছে, বুঝছো কিনা? জি ভাইয়া। ওকে। এখন মুখস্থ করে ফেলো। একটা হচ্ছে অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে কোনটা কি ইউজ করতেছি, খুবই খুবই ইম্পর্টেন্ট, সাইক্লোস্পোরিন। অঙ্গ ট্রান্সপ্লান্টে কোনটা ইউজ করি, কোন অঙ্গ ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সাইক্লোস্পোরিন। একেবারে মুখস্থ, ঠোঁটস্থ মুখস্থ অন্টস্থ যা যা পারো সবকিছু করে ফেলবা। ঠিক আছে, উদাহরণটা হচ্ছে তোমার পরে, এই যে উদাহরণটা হচ্ছে পরে তুমি জেনে রাখবে, কিন্তু সবার আগে তোমার ফার্স্ট কোনটা ফরজ, কোনটা ফরজ হচ্ছে সাইক্লোস্পোরিন। আমি এক দিয়ে রাখতেছি, বুঝছো? সাইক্লোস্পোরিন লাগবে। ক্লিয়ার? ওকে। তারপর হচ্ছে দেখো, যে সর্বপ্রথম যে ছত্রাক থেকে স্যার আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। ঠিক আছে, তাহলে পেনিসিলিন যে অ্যান্টিবায়োটিক, এটা তো হচ্ছে কি আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। এটা তো হচ্ছে তোমরা ধরো মানবজনীন প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়ছো। তো এখান থেকে আমাদের দুইটা কোশ্চেন, যে হচ্ছে পেনিসিলিন যে এই যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক এই যে পুরো চিকিৎসা ব্যবস্থা পুরো রেভলিউশন নিয়ে আসছে, এটা কি আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। কোন কোন ছত্রাক থেকে? পেনিসিলিয়াম, পেনিসিলিন থেকে পেনিসিলিয়াম মনে থাকবে, পরেরটা মনে রাখবেন নোটেটাম। ঠিক আছে, নোটেটাম থেকে তিনি এটা আবিষ্কার করেন। ক্লিয়ার? এটা হচ্ছে সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন পেনিসিলিন। আর বাণিজ্যিক ভাবে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটা হচ্ছে আমি নিজে তৈরি করলাম, আর একটা হচ্ছে আমার বাণিজ্য করলাম, আমি বিজনেস করলাম। দুইটার মধ্যে পার্থক্য আছে। তাহলে বাণিজ্যিক ভাবে যদি আসে তাহলে এই নামটা মনে রাখবা। ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু নামটা খেয়াল রাখবা। ওকে, একটা ব্যবসার জন্য, একটা হচ্ছে নর্মালি, এটা আর কি মনে রাখলেই হবে। তারপর হচ্ছে তোমার হচ্ছে ইনভার্টেস এনজাইম করতে গিয়ে তৈরি হয় স্বেচ্ছা চিনি, এগুলো এত একটা দরকার নাই। রক্তক্ষরণ বন্ধতে, রক্তক্ষরণ বন্ধ করতে আমরা কোনটা ইউজ করি? আর্গন। এটা মনে রাখলেই হবে। ডায়াসের আর্থ্রাইটিস নিরাময়ে, এটা মনে, যতটুকু দাগে দিতেছি এটা পড়বে, বাকিগুলো তোমার যদি মন চাই পড়ার পড়তে পারো। জিবিরেলিন উদ্ভিদের বৃদ্ধি হরমোন, এটা পারো কি পারো না? এটা হচ্ছে তোমার 9 10-এ হয়তো বা পড়ছো, এই যে সমন্বয় একটা চ্যাপ্টার ছিল 9 10, আমার মনে আছে। ওইখানে ধরো জিবিরেলিন একটা হরমোন ছিল। জিবেরেলিন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি হরমোন। তাহলে কোত্থেকে ভাই? দেখো জিবেরেলা নাম দিয়ে শুরু হচ্ছে। তো যতটুকু দাগায় দিলাম এটা হচ্ছে আমাদের ফরজ, মনে রাখা, বুঝছো? ফরজ। আর এক্সাম্পল গুলো হচ্ছে তোমার অপশনাল হিসেবে পরবর্তীতে, কিন্তু আগের কাজ কি? আগের কাজ হচ্ছে আমরা মনে রাখবো সাইক্লোস্পোরিন অঙ্গ ট্রান্সপ্লান্টে ইউজ করা হয়। বোঝাতে পারছি?
ওকে, তারপর দেখো যে এইখান থেকে যেগুলো আছে তোমার ধরো মোটামুটি এই যে বাংলাদেশের খাদ্য হিসেবে চাষকৃত মাশরুম, এটা তো হচ্ছে আমাদের এইখানেই বললাম। এই যে এইখানে এখানে হচ্ছে ধরো আমরা অপশনাল হিসেবে যে সেকেন্ড দিছি, কিন্তু সেকেন্ড ক্যাটাগরিতে মনে রাখবো আমরা। ঠিক আছে, একটু ফার্স্টে যাইতেছি কারণ এগুলো তোমার মুখস্থ করতে হবে, আমি বললেও এখন মুখস্থ হবে না, জাস্ট জেনে রাখো। তারপর দেখো ভিটামিন বি সি গ্লিসারিন তৈরি, এই ক্ষেত্রে তোমার ডিরেক্ট কোশ্চেন আসতে পারে যে হচ্ছে তোমার ধরো ভিটামিন বি সি কোত্থেকে পাইতে পারি আমরা, বুঝছো? তাহলে সেক্রোমাইসিস যে হচ্ছে তোমার ধরো ব্যাকটেরিয়াটা আছে এখান থেকে, ব্যাকটেরিয়া বলতেছি ছত্রাকটা আছে, এখান থেকে আমরা কি পেতে পারি? ভিটামিন বি সি। ঠিক আছে, মনে থাকবে। জি ভাইয়া। প্লাস্টিক উৎপাদনে কোনটা ব্যবহার করি এটা মনে রাখতে হবে, বাকিগুলো এত ইম্পর্টেন্ট না, দেখে রাখলে হয়, না দেখে রাখতে হয়। তারপর হচ্ছে আসলে যে ছত্রাকের হচ্ছে অপকারিতা, অপকারিতার ক্ষেত্রে হচ্ছে তোমার কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। তোমার বই যেগুলো আছে, বই আছে কি আলুর তোমার আর্লি ব্লাইট, এবং হচ্ছে তোমার ধরো কি বলে আরেকটা কি যেন ছিল, উম দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, বই থেকে, বই যেগুলো আছে এগুলো ধরো আমাদের বেশি গুরুত্ব দিব আর কি, বাকিগুলো পড়বো, সমস্যা নেই। এই যে ওষুধ তৈরির এই পার্টটা, এটা কিন্তু পরে বলছে, ওষুধ তৈরির পার্টটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি ডাক্তার হইতেছো, তো টিচাররা হচ্ছে তোমার এখান থেকে কোশ্চেন দিতে তারা খুব মজাই পাবে আর কি, বুঝছো? এই যে সাইক্লোস্পোরিন কই কি ইউজ করতেছে না ইউজ করতেছে এটা আমাদের লাগবে, তাহলে ওষুধ তৈরির জিনিসটা আমরা এখান থেকে পড়বো। আর সতর্ক অপকারী থেকে থেকে দেখো যে আর্লি ব্লাইট, আলুর হচ্ছে কি একটা দুই ধরনের, একটা হচ্ছে আর্লি ব্লাইট আর একটা হচ্ছে লেট ব্লাইট। তো আর্লি ব্লাইটের জন্য হচ্ছে কোনটা, তো হচ্ছে লেট ব্লাইটের জন্য হচ্ছে কোনটা, কোন ছত্রাকটা দায়ী, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমাদের বেশি দরকার। মাছের সেমন রোগ, সেমন রোগের জন্য দেখো এস দিয়ে সেমন, এস দিয়ে হচ্ছে তোমার সেপ্রোলেগনিয়া, মনে রাখা যায়। ঠিক আছে, এবার মনে রাখবা মাথায়, মানুষের মাথায় টাক সৃষ্টি করতে পারে কোনটি? মাইক্রোস্পোরিয়াম। টাক সৃষ্টি করে কোনটি? মাইক্রোস্পোরিয়াম। এগুলো একটু ইম্পর্টেন্ট। এই যে যেটা বলতেছিলাম দাঁত রোগ, এটি খুঁজতেছিলাম কোন চোখে পড়তেছিল না, দাঁত রোগের জন্য। ঠিক আছে, এইটা কিন্তু তোমার লাগবে দাঁত রোগের জন্য, যে দাঁত রোগ সৃষ্টি করে হচ্ছে তোমার ধরো কোনটি, ক্লিয়ার এটা। তারপর হচ্ছে মানুষের হচ্ছে ব্রঙ্কোমাইকোসিস, এই ক্ষেত্রে জাস্ট হচ্ছে এক্সাম্পল গুলো মনে রাখবা। বিষাক্ত প্রজাতির ছত্রাকের মধ্যে কোনগুলো বিষাক্ত প্রজাতির ছত্রাক? জাইগোমাইকোসিস, এগুলো লাগবে না। ওকে, বুঝছো? এখান থেকে যতটুকু দেখা দিলাম, এই যে মাইকোটক্সিন, এটাও লাগবে। মাইকোটক্সিনটা কি বলতো? বিষাক্ত বস্তু ভাইয়া। বিষাক্ত শৈবাল এটা তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে যতটুকু দেখা দিলাম, তারপর হচ্ছে তোমার ধানের পাতার বাদামি দাঁত রোগ, এটাও এটা মনে রাখতে পারো। এটা কিভাবে মনে রাখবা? ওরা যে সেটিপা মানে কি ধান, তো ওরা যে সেটিপা থেকে এখান থেকে মনে রাখবো এটা কি ধানের পাতায় বাদামি রোগ। ঠিক আছে, তাহলে ছত্রাকের উপকারী দিক এবং অপকারী দিক দুইটাই কিন্তু হচ্ছে আমাদের লাগবে। আর ছত্রাকের কিন্তু ক্ষেত্রে কিন্তু তোমার এই ক্ষেত্রে নামগুলো একটু বেশি, কম্পারেটিভলি তোমার শৈবালের তুলনায় ছত্রাকের নাম বেশি। তো এটা হচ্ছে একটু কয়েকবার যদি পড়ো দেখবা তোমার এমনি মনে থাকতেছে। আর যদি না পড়ো, আমি তো বললাম সেকেন্ড হিসেবে আমরা পড়বো, ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে দুইটা রোগ হচ্ছে আমাদের বইয়ে দেওয়া আছে, একটা হচ্ছে এটা আলুর, বলো। মাথায় টাক পড়ে যাওয়া তো ছত্রাকের হচ্ছে ক্ষতিকর দিক, তাহলে চুল উঠে যাওয়া কি ছত্রাকের কারণে? হ্যাঁ, মানুষের মাথা টাক বলছো না কি বললা? হ্যাঁ, ওই যে মানুষের মাথায় টাকের সৃষ্টি হয় তো ছত্রাকের কারণে, তাহলে হুম, হচ্ছে যে চুল পড়ে যায় সেটাও কি কোনো ছত্রাকের কারণে? চুল পড়ে যাওয়ার হচ্ছে তোমার অনেকগুলো কারণ আছে। নর্মালি হচ্ছে তোমার যদি ড্যান্ড্রাফ বা অন্য কোনো যদি যদি দূষণ এরকম কোনো কিছু থাকে, বা অনেক সময় চুলের গোড়াটা হচ্ছে তোমার দুর্বল হয়ে যায়, এখানে হইতে পারে। হুম, আর যে ছত্রাক যে মাইক্রোস্পোরিয়াম যদি অ্যাটাক করে, তাহলে অ্যাটাক করলে তাহলে কি হবে? চুলের গোড়াটা আরো দুর্বল করে ফেলবে, তারপর তারপর হচ্ছে টাক হয়ে যাবে, এরকম আর কি। আর এই ক্ষেত্রে যখন হচ্ছে তোমাকে দেওয়া দেওয়া হবে কোনো কিছু, তো ছত্রাকের এগেনস্টে কাজ করে এরকম যে ড্রাগস গুলো আছে এদেরকে আমরা কি বলি? এন্টি ফাঙ্গাল। ঠিক আছে, এন্টি ফাঙ্গাল ড্রাগস। তো এন্টি ফাঙ্গাল ড্রাগস এটা হচ্ছে মলমের মতো বা হচ্ছে তোমার ক্রিম, পেস্ট, অয়েনমেন্ট এভাবে দেওয়া হয় আর কি। যেন এখানে যে ছত্রাকগুলো যদি মাইক্রোস্পোরিয়াম থাকে, আমি যদি এখানে এন্টি ফাঙ্গাল দিই, এন্টি ফাঙ্গাল দিলে সে কি করবে? তাকে মেরে ফেলবে, বুঝছো? তখন গিয়ে হয়তো বা কিছু হচ্ছে সেফ পাওয়া যায়। কিন্তু টাকের ধরো ওইভাবে তোমাদের অনেক কিছু দেখবে অ্যাডভার্টাইজমেন্টে, দেখবা যে টাকের জন্য খুব বেশি ভালো চিকিৎসা হচ্ছে, এই হচ্ছে, কিন্তু আসলে ফাইনালি এটা দিয়ে খুব বেশি যে লাভ হয় এরকমটা না। তুমি দেখবা কত বড় বড় মানুষের মাথায় টাক, যদি এটা হইতো, যদি কিউরেবল হইতো, তাহলে কিন্তু ওরাও চিকিৎসাটা নিত। হালকা হয় কিন্তু 100% যে এরকম হয়ে যায় এটা না। আবার হেয়ার ট্রান্সপ্লান্ট করে অনেকে, যে মাথায় চুল লাগাই, বুঝছো? এটাও করা যেতে পারে। এটা ওকে, দেখো আলুর দশা রোগের মধ্যে হচ্ছে দশা রোগটা কি? এই প্রথম কথা হচ্ছে সংজ্ঞা। আলু গাছের হচ্ছে ইত্যাদি হচ্ছে ধরো যে শুকিয়ে যদি ক্ষত হয়ে যদি শুকিয়ে যায়, তখন তাকে আমরা কি বলি? দশা বা ব্লাইট রোগ বলি। ব্লাইটটা হচ্ছে কি আর্লি ব্লাইট, লেট ব্লাইট, একটা দ্রুত একটা পরে ঘটছে। তো আর্লি ব্লাইট হচ্ছে কার মাধ্যমে ঘটে? এ দিয়ে মনে রাখবা আর্লি আই,
এরকম। তারপর হচ্ছে লেড ব্লাড কার মধ্যে ঘটছে, এর উপরে দাগাই দিলাম না, উপরের জিনিসটা বললেই তুমি এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আলুর বিলম্বিত দশারোগ। বিলম্বিত দশারোগের মধ্যে হচ্ছে তোমার ধরো লেড ব্লাইটের মধ্যে হচ্ছে কি করবা, কনিডিয়ামের সঞ্চিত খাদ্য জিনোম, এগুলো সমস্যা নাই, কয়েকটা পারবা। এই যে দাঁত রোগটা আমাদের লাগবে, ঠিক আছে, দাঁত রোগ লাগবে এখান থেকে, দাঁত রোগটা লাগবে। এটা দেখো ছোঁয়াচে, প্রথম কথা হচ্ছে সত্য মিথ্যার জন্য আসবে কিন্তু বৈশিষ্ট্যটা ছোঁয়াচে। দাঁত রোগের কি কি নাম আছে এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দাঁত রোগের হচ্ছে অন্য কি কি নাম আছে খুবই ইম্পর্টেন্ট। একে ধরো এটা আমি 5 স্টার দিয়ে রাখি। দাঁত রোগের নাম কোনটি, ঠিক আছে, 5 স্টার ইম্পর্টেন্ট। রোগের কারণ, রোগের কারণ একটু আগে দাগাই দিছি না যে কিসের কারণে হইতেছে রোগটা, এটা বললেই হবে। তারপর লক্ষণ, লক্ষণ তুমি আমি সবাই জানি দাঁত কিরকম হয়, এটা আমাদের আসবে না। চিকিৎসাটা কি, চিকিৎসাটা এই যে অ্যান্টিফাঙ্গাল ক্রিম, ঠিক আছে, অ্যান্টিফাঙ্গাল ক্রিম দিব, এটা হচ্ছে ওষুধ। অথবা হচ্ছে দাঁত মর্দন, যে গাছের পাতার রস। যেমন দাঁত মর্দন তো তুমি মনে রাখলে, তারপর হচ্ছে কেসিয়া এলাটা, কেসিয়া এলাটা, ঠিক আছে। তাহলে তোমার কাছে যদি কেউ হচ্ছে দাঁত নিয়ে হচ্ছে কোশ্চেন চলে মানে কি বলে কোনো পেশেন্ট আসে, প্রথম কথা হচ্ছে তুমি ক্রিম দিবা, অথবা হচ্ছে তোমার দাঁত মর্দন একটা গাছ আছে, এই গাছের পাতার রস দিবা, এটা কি কেসিয়া এলাটা, ঠিক আছে। এখানে যে যে জীবাণুটা হচ্ছে সপ্তিকাল, সপ্তিকাল মানে কি, তোমার বডিতে বসে থাকবে কিন্তু তার কোনো সিমটম নাই। এই সপ্তিকালটা হচ্ছে 3 থেকে 5 দিন, মনে থাকবে। জি ওকে। ওকে, তারপর দেখো হচ্ছে মানুষের দাঁত রোগ সৃষ্টির জন্য হচ্ছে তোমার ধরো ছত্রাকগুলোর নামটা আমি বললাম, এগুলো লাগবে। তারা হচ্ছে এমইটি, এমইটি দিয়ে হচ্ছে টেকনিক দিয়েছে, তোমার মতো করে তুমি যদি মনে রাখতে পারো মনে রাখবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা আমাদের লাগবে, বুঝতে পারছি। ওকে, এটা যদি পড়ো তাহলেই হবে। এগারিকাস থেকে আসো, তোমার এখান থেকে দেখা যায় এগারিকাস আমরা ছত্রাক নিয়ে বললাম, এখন এগারিকাস নিয়ে হচ্ছে পড়বো। এখন এগারিকাসের ক্ষেত্রে তোমরা চাইলে যারা হচ্ছে বই ইউজ টু বই পড়ো, সমস্যা নেই, আমি ধরো যেহেতু একসাথে এক করা থাকবে আমি বুঝিয়ে দিতেছি যাতে তোমাদের মনে থাকে আর কি পরবর্তীতে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার ধরো যেহেতু বক্স করা, যেহেতু তুমি একা পড়তে গেলে তখন এটা একটু ধরো কি বলে প্রেফারেবল না আর কি। যে একা পড়তে গেলে হয়তো বা শুধু মুখস্থ করে বুঝবে না, এখন তো আমি তোমাকে বলে দিতেছি, তো এই দিকটা তোমার ধরো দুইটার কম্বিনেশনে ইজি হয়ে যাবে। আর যে লাস্ট মোমেন্ট আমাদের কম সময়ে বেশি পড়তে হবে, তো এই কারণে ধরো গোছানো থাকলে বেশি বেটার। এটা তো একটা নোটবুক, তাই না, এটা কিন্তু একটা নোটবুক। জি তাহলে সে ভাইয়া, এগারই কাজ, বলো। বলতেছি যে মানে বইয়ের থেকে এখানে গুছানো লাগতেছে বেশি, সেম হুম, কথাই তো লেখা আছে। সেম কথা। এখন তুমি যদি একা পড়তা, আমি যদি বলতাম পড়ে নিও, তাহলে তোমার কষ্ট হতো, এখন তো আমি তোমাকে বুঝিয়ে দিতেছি। তো এই জিনিসটা তোমার যদি মাথায় থাকে তখন গিয়ে হচ্ছে এটা তোমার জন্য সেফ হবে, সেফ প্লে আর কি, ব্যাপারটা এরকম। আচ্ছা, এখন আসলে আমরা এগারি কাছ থেকে পড়ে ফেলি। এগারি কাছ থেকে আমার কি লাগবে, এই যে এর অপর নামটা কি, এটাকে মাশরুম অথবা কি বেঙ্গের ছাতা বলে রাখি, ঠিক আছে, এটাই আসবে। ওকে, এটা লাগবে এখান থেকে। তারপর হচ্ছে তোমার ফ্রুকটিফিকেশন, ফ্রুকটিফিকেশন কি মাইসিলিয়াম থেকে হচ্ছে ছাতার নাই যে বায়বীয় অংশ সৃষ্টি হয়। তো একটা ব্যাঙের ছাতাকে যদি আমরা দেখি, ব্যাঙের ছাতা কিরকম, মাটির নিচে একটা অংশ থাকে আর একটা হচ্ছে মাটির উপরে, এই যে এরকম। তো মাটির উপরের অংশ এটা কিন্তু তার হচ্ছে কি ফ্রুট বডি, আর তার মেইন বডিটা কি, এটা কিন্তু তার মেইন বডি, এই উপরটা কিন্তু তার মেইন বডি না, তার মেইন বডি কোথায়, মাটির নিচে, ঠিক আছে। তাহলে এই যে ছাতার ন্যায় বায়বীয় অংশটা তৈরি হলো, এটার নাম কি ফ্রুকটিফিকেশন, ঠিক আছে, ফ্রুকটিফিকেশন, মনে থাকবে। তারপর হচ্ছে এই যে এইখানে তোমার ধরো এই যে বৃত্তাকার যে গঠনটা থাকে, একে বলতেছে আমরা কি পরিচক্র, মাশরুম বৃত্তাকার বা চক্রাকার অবস্থানের নাম কি, পরিচক্র। আমি যদি এখান থেকে ফিগারটা দেখাই, এই যে এই যে দেখো, এটাই তো আমাদের একটা ব্যাঙের ছাতা, তাই না। তো ব্যাঙের ছাতার দিকে যদি তাকাই, এই যে দেখো তার দৈহিক অঙ্গটা হচ্ছে মাটির নিচে, আর এইগুলো হচ্ছে কি তার জনন অংশ তথা ফুট বডি, যেটা মাটির উপরে আছে। তো মাটির উপরে আমরা তার নামকরণটা করি, দেখো এই যে একটা দণ্ডের মতো তুমি একটা গঠন দেখতে পাচ্ছ, এর নাম কি, স্টাইপ। স্টাইপ কথার মানে হচ্ছে তোমার ধরো দণ্ডাকার কোনো কিছু বোঝাচ্ছি, ওকে। তারপর দেখো এই যে উপরে দেখো ছাতার মতো যে গোলাকার অংশ, ব্যাঙের ছাতা আশা করি সবাই দেখছো। তো এটা যদি দেখি, এখানে দেখো ভিতরের দিকে এরকম রশ্মি রশ্মি কিছু একটা অংশ আছে, এটার নাম কি, গিল, ঠিক আছে, এটার নাম গিল। আর এই যে এই ভিতর দিকে যে স্তম্ভাকার অংশ, এটার নাম কি, এনোলাস, ঠিক আছে। আর বাহিরে যেটা হচ্ছে এটার নাম হচ্ছে পাইলিয়াস। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের মনে রাখলেই হবে। আর তোমার ধরো এটার নামটা আর কি, ঠিক আছে। জনন অংশ তথা ফ্রুট বডি, এটা কিন্তু আমাদের দৈহিক অংশ, আমাদের না, কি বলে, ছত্রাকের, এগারিকাসের আর কি, বুঝছি। জি। ওকে, তাহলে এটা যদি বুঝি তাহলে এখান থেকে আসো, আমরা চলে যাই এই যে দৈহিক গঠনে আবার আসো। দৈহিক অংশ বা মাইসিলিয়াম, মাইসিলিয়াম কোনটা, এটা তো হচ্ছে তোমাদের, দাঁড়াও, এই যে এই দেখো মাইসিলিয়াম মানে হচ্ছে তোমার ধরো, মাইসিলিয়াম যতবার বলবো মনে রাখবো হচ্ছে আমি কি বডির নিচের পার্টটাকে হচ্ছে বোঝাচ্ছি, তার মেইন যে বডিটা, আসলে মেইন বডিটা বোঝাচ্ছি, এটা হচ্ছে তার মাইসিলিয়াম। তাহলে যে তার মানে গঠনের দিকে থাকে, প্রথম পাবো কি দৈহিক অংশ অথবা মাইসিলিয়াম। তাহলে মাইসিলিয়াম নিয়ে একটু আগে আমরা পড়ছিলাম না, যেখানে কিরকম থাকতে পারে মাইসিলিয়ামটা, এগুলো তো পড়ছিলাম। ওকে, এটা আর কি। তাহলে দেখো মাইসিলিয়াম শাখা প্রশাখা বিশিষ্ট সূত্রাকার থাকবে। এখানে হচ্ছে একাধিক নিউক্লিয়াস থাকে, একাধিক নিউক্লিয়াস থাকলে তার নামটা কি হয়ে যায়, সিনোসাইটিক, মনে আছে।
ওকে, যে দড়ির মতো, শক্ত দড়ির মতো গঠন সৃষ্টি করে তার নাম কি? রাইজোমর্ফ। একটু আগে পড়াইছি কিন্তু, ওইটা বললেই হবে এখান থেকে। তারপর হচ্ছে তোমার জনন অংশ বা ফ্রুট বডি, উপরের দিকে যে অংশটা, এই এগারিক অ্যাসিডের ফ্রুট বডিটাকে কি বলা হয়? বেসিডিও কার্ভ। এই লাইনটা মনে রাখবে, এগারিক অ্যাসিড ফ্রুট বডিকে কি বলা হয়? বেসিডিও কার্ভ। ডিরেক্ট মুখস্থ। স্ট্রাইপ, স্ট্রাইপটা বুঝাইলাম। গোড়ার দিকে যে কান্ডের অংশ তার নাম স্ট্রাইপ। পাইলিয়াস কি? উপরে যে ছাতার নেই, একটা যে ছাতার নেই যে কাভারিং করে আছে, এটার নাম হচ্ছে কি আমাদের? পাইলিয়াস। এনুলাস, এনুলাস কি? স্টাইপের মাথায় যে চক্রাকার একটা অংশ, স্টাইপের মাথায়। ফিগারটা একটু মনে রাখো, ফিগার মনে রাখলে তুমি পারবা। এই যে এটা এনুলাস, এটা হচ্ছে চক্রের অংশ হচ্ছে তোমার, সরি এটা পাইলিয়াস, এটা এনুলাস, এটা হচ্ছে স্টাইপ, আর এই যে রশির মতো অংশগুলো এগুলোর নাম কি? গিল। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের লাগবে, আর কিছু না। আর গিলের সংখ্যা কতটুকু থাকতে পারে? 300 থেকে 500, এই সংখ্যাটা মনে রাখবো। হইলো? সহজ না? জি ভাইয়া। ওকে। ওকে, এখন আসলে যে গিলের অন্তর্গঠনটা নিয়ে হচ্ছে ধরো অনেক সময় কোশ্চেন আসতে পারে, অন্তর্গঠনটা দেখি আমরা একটু। তোমার ধরো এখান থেকে দেখা যায়, এই যে গিলের অন্তর্গঠন, এই যে এখান থেকে দেখতে পারো গিলের অন্তর্গঠন। প্রথম কথা, গিলের মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখো, ট্রমা, তারপর হচ্ছে সাব হাইমেনিয়াম, আর একটা হচ্ছে হাইমেনিয়াম। তুমি যদি এইখানেও দেখো, এই যে গিলটাকে যদি আমরা ভাগ করি, ট্রমা পাইলাম, সাব হাইমেনিয়াম পাইলাম, তারপর হচ্ছে কি পাইতেছি আমরা? হাইমেনিয়াম। ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা এখান থেকে মনে রাখি, প্রথম মনে রাখবো যে গিলের মধ্যে কয়টা স্তর বা কয়টা তোমার ধরো লেয়ারে আমরা ভাগ করতে পারি। ট্রমা, সাব হাইমেনিয়াম, হাইমেনিয়াম ভাগ করে ফেললাম, ওকে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এইখান থেকে হচ্ছে তার ধরো পরবর্তী ধরো ভিতর থেকে বৈশিষ্ট্য যদি মনে রাখি, যে গিলের যে কেন্দ্রীয় যে বন্ধ অংশকে আমরা তাকে কি বলতেছি? ট্রমা বলতেছি। এটা মনে রাখবো। যেখানে কোষগুলো হচ্ছে ডাইকিউরেটিক, এটা মনে রাখলাম। সাব হাইমেনিয়াম কি? সাব হাইমেনিয়ামের কোষগুলো আকারে ছোট ছোট থাকলো, এই কোষগুলোর বিন্যাসকে প্রোজেনকাইমা বলে। তাহলে প্রোজেনকাইমা কোথায় থাকে? এটা আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, প্রোজেনকাইমা কোথায় থাকে? সাব হাইমেনিয়ামে। ক্লিয়ার? ওকে। তারপর হচ্ছে বেসিডিয়াম উৎপন্ন হচ্ছে করতে গিয়ে, আর গিলের যে উভয় পাশে যে হচ্ছে তোমার বহিঃস্থ স্তর, তাহলে হাইমেনিয়ামটা কি? হাইমেনিয়ামটা হচ্ছে তার বহিঃস্থ স্তর। কোশ্চেন আসতে পারে গিলের বহিঃস্থ স্তরের নাম কি? হাইমেনিয়াম। মনে থাকবে। বেসিডিয়াম উৎপন্ন হয় কোথায়? বেসিডিয়াম, তোমার ধরো গোদাকার বেসিডিয়াম কোথায় উৎপন্ন হয়? হাইমেনিয়ামে। পারবা না? জি ভাইয়া। ওকে, তাহলে দেখো, এই যে এইখান থেকে তুমি যদি আবার এইখান থেকে যদি চার্ট করে পড়ে ফেলি, তাহলে আমাদের হয়ে যায় যে হচ্ছে কেন্দ্রীয় বন্ধ অংশ হচ্ছে ট্রমা, ট্রমার দুই দিকের অংশ হচ্ছে এটা, আবার একেবারে বাহিরের দিকের অংশটা হচ্ছে আমাদের কি? হাইমেনিয়াম। এটা মনে রাখবো। বেসিডিয়াম কোথায় হচ্ছে গোদাকার ভাবে উৎপন্ন হচ্ছে, কোথায় উৎপন্ন হচ্ছে না, এটা আমরা মনে রাখলে এনাফ, আর কিছু লাগবে না। ঠিক আছে, জনন অংশের বিভিন্ন নাম, এই যে এগারিক অ্যাসিড জনন অংশের বিভিন্ন নাম, যেটা হচ্ছে সবার বাহিরে থাকে, ফ্রুট বডি, বেসিডিও কার্ভ, এবং কি স্পোরোফোর। ঠিক আছে, মন থাকবে। জি ওকে, ভাইয়া। যদি মন থাকে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে তোমার ধরো এখান থেকে কি অর্থনৈতিক গুরুত্বটা আমাদের লাগবে। উম যে দেখো, অর্থনৈতিক গুরুত্ব, যে কোন ধরনের ভিটামিন আমরা পাচ্ছি, যে হচ্ছে টাটকা মাশরুম হচ্ছে নানা ধরনের ভিটামিন পাওয়া যায়। তো কোন ধরনের ভিটামিন আমরা পাই, এই নামটা হচ্ছে মনে রাখবো, হচ্ছে কোন ধরনের ভিটামিন আমরা এখানে পাচ্ছি। থায়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন সিডিকে, এবং হচ্ছে পেন্টোথেনিক অ্যাসিড। জাস্ট হচ্ছে মনে রাখতে হবে। ঠিক আছে, এইটা। আচ্ছা, শরীরে কোলেস্টেরল কমানোর জন্য হচ্ছে অন্যতম উপাদান কোনগুলো? এই যে এইগুলো। ঠিক আছে, লোভাস্টারিন, তারপর হচ্ছে এই যে তিনটা নাম থাকলো তোমার এখানে, লোভাস্টারিন, তারপর হচ্ছে এন্টাডেনিন, আর একটা হচ্ছে ইরিটাডেনিন। ঠিক আছে, তাহলে এই নামগুলো মনে রাখবা, এরা কি কোলেস্ট্রল কমানোর জন্য উপাদান। তাহলে এখান থেকে তোমার আলাদাভাবে কোশ্চেন আসতে পারে, কোলেস্ট্রল কমানোর জন্য হচ্ছে তুমি কোন ব্যক্তিগুলো নিচের জন্য দরকারি, তাহলে এই নামটা হচ্ছে আমরা মনে রাখলেই হবে। ঠিক আছে, আর কিছু লাগবে না। এরপরে কোশ্চেন হচ্ছে বিষাক্ত মাশরুম চেনার উপায়। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখবো হচ্ছে পরীক্ষায় চলে আসে, যে একটা মাশরুম, মাশরুম তো আমরা খাই, তো আমরা এটা কিন্তু চেনাটা দরকারি, কোনটা বিষাক্ত কোনটা হচ্ছে নর্মাল। ধরো এখন তোমাকে মাশরুম পড়াইলাম, তুমি আরামসে গিয়ে দেখলে হচ্ছে তোমার বাসার আম গাছ নিচে একটা বসে বসে আছে, তুমি তুলে এনে খেয়ে একদম আল্লাহ নামে চলে গেলা, পটল তুলে ফেললা। তো জিনিসটা এই কারণে কি করতে হবে, আমাদের জানতে হবে যে কি জানতে হবে, কোনগুলো বিষাক্ত। দেখো, বিষাক্ত মাশরুম চেনার উপায়, বেশিরভাগ হচ্ছে উজ্জ্বল বর্ণের প্রজাতি, মানে এদের দেখেই দেখে হচ্ছে তোমার কিউট লাগবে, যে একদম লাল নীল বেগুনি একদম সেজে গুজে বসে আছে, বুঝছো? তার মানে এটা হচ্ছে বিষাক্ত। অম্ল গন্ধযুক্ত, একটা ঝাঁঝালো একটা গন্ধ পাবা কাছাকাছি গেলেই, তার মানে বিষাক্ত। বিষাক্ত পদার্থগুলো বেসিডিও স্পোর, যে স্পোর গুলো থাকবে এগুলো বেগুনি রঙের, হাতে স্পোর নিলে একটু তোমার পার্পল কালার এরকম মনে হবে। বিষাক্ত মাশরুম কখনো হচ্ছে প্রখর রোদে জন্মাবে না, এটা জন্মাবে কোথায়? এই গাছের চিপায়, ওই গাছের নিচে ছায়ায়, একটা হচ্ছে তোমার ধরো গাছ গুড়ি হচ্ছে ধরো পচে গেছে, ওইখানে গিয়ে জন্মাবে। এই যে কাঠের উপর জন্মায় এই প্রজাতিগুলো বিষাক্ত। তাহলে বুঝছো বিষাক্ত গুলো আমরা কিভাবে চিনবো? জি। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে, বিষাক্ত মাশরুম চেনার শর্ত কোনটি বা কোনটি নয়, মনে থাকবে। ওকে, তারপর যে এইখানে তোমার ধরো আরেকটা জিনিস এক্সট্রা আছে, এটা হচ্ছে তোমার বিষাক্ত মাশরুম কোনগুলো আছে, এক্সাম্পল গুলো। ঠিক আছে, সবচেয়ে বিষাক্ত কোনটি? ঠিক আছে, ভাইরুসা, মনে রাখবে হচ্ছে
মানে এটা বাইরোসা, বাইরোসা মনে রাখলে হবে সবচেয়ে বিরাট। পারবা? সহজ না কঠিন? অনেক নাম ভাইয়া, হ্যাঁ, এক্সাম্পল। এক্সাম্পল একটু বেশি, এই কারণে তো বললাম যারা একবার পড়ে ফেলছো, ধরো কারো না কারো তো হয়তো পড়া আছে, যাদের পড়া আছে তারা একদিনে পড়বা, যাদের পড়া নাই তোমরা হচ্ছে ফ্র্যাকশন করে পড়বা। যে হচ্ছে 3 দিনে 3বার পড়বা আর কি। ফ্র্যাকশন বলতে এরকম না যে 3 দিনই পড়তে হবে, তুমি এখন একটু পড়ো, অন্য একটা সাবজেক্ট পড়ো, তারপর হচ্ছে দেখবা তোমার একটু প্রেশারটা কমে গেলো, তখন গিয়ে আবার হচ্ছে আরেকটা পড়ো, আর তখন গিয়ে আবার হচ্ছে তুমি লাইকিং শুরু করো, এরকম ভাবে আগাতে হয়। ঠিক আছে? মানে 17 গঠিত রোগগুলো তোমরা পড়েই ফেললাম। ঠিক আছে, দাঁত টাত পড়ে ফেলছি, সমস্যা নাই। ওকে। আচ্ছা, এখন আসো লাইকেন নিয়ে আমরা পড়ে ফেলি। লাইকেন, লাইকেন এই যে প্রথম যে নামটা এটি মনে রাখতে হবে যে লাইকেনের ক্ষেত্রে কোনটি সূত্র? শৈবাল এবং ছত্রাকের সহা অবস্থান। শৈবাল ছত্রাকের কি সহা অবস্থান, এটা মনে রাখলেই হবে এখান থেকে। যে শৈবাল ছত্রাক মিলিতভাবে পৃথক ধরনের একটা হচ্ছে ধরো উদ্ভিদের সৃষ্টি করে, যাকে আমরা কি বলি? যাকে আমরা কি বলি? লাইকেন বলি। মানে একই বডির ভিতর শৈবাল ছত্রাক দুইটা মিলে যখন বসবাস করে তখন তাকে আমরা কি বলি? লাইকেন। আমরা হচ্ছে হাইড্রার ক্ষেত্রে এরকম একটা পড়ছিলাম যে হাইড্রার মিথজীবিতা, মনে আছে? কোন শৈবালটা ছিল বলো তো? কি কোশ্চেন করছেন ভাইয়া? হাইড্রার মিথজীবিতা সিম্বায়োসিস মনে আছে নাকি নাই? আচ্ছা, যদি মনে থাকে এখন বলো, ওই মিথজীবিতার মধ্যে আমাদের ধরো কি ছিল, যে শৈবালটা ছিল, শৈবালের নামটা বলো। নাফিস বলো। শৈবালের নাম ভুলে গেছি। জোক ক্লোরেলা। এটা একটু মনে নেই। আচ্ছা, যাই হোক, মনে থাকলে না থাকলে সমস্যা নেই, পড়তে হবে, পড়ে নিবা। ঠিক আছে, ওকে। এখন আসলে এটা তো বললাম শৈবাল ছত্রাক হচ্ছে একসাথে মিলেমিশে থাকতেছে, এখন এদের মধ্যে ধরো আমাদের জানতে হবে জিনিসটা কি, যে লাইকেনের মধ্যে শৈবাল ছত্রাক দুইটাই থাকে, তবে মোট ভরের 5 থেকে 10% শৈবালে। তাহলে ম্যাক্সিমাম পোর্শনটা কার বলতো যদি কোশ্চেন আসে? ম্যাক্সিমাম পোর্শনটা তাহলে কার? ছত্রাকের। তার মানে বডিটা হচ্ছে ছত্রাক, ভিতরে হচ্ছে কি শৈবাল ঢুকে বসে আছে, বোঝাতে পারছি? এই কথাটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। শৈবাল তুল্য ছত্রাক বিশেষ, এই কথাটাও সত্য। শৈবাল তুল্য ছত্রাক নাকি ছত্রাক তুল্য শৈবাল, এটাও কিন্তু হচ্ছে তোমার দিয়ে দিতে পারে, তাহলে শৈবাল তুল্য ছত্রাক বিশেষ মনে থাকবে। থাকবে নাকি থাকবে না? থাকবে ভাইয়া। ওকে। আচ্ছা, এখন শৈবালের মধ্যে হচ্ছে তোমার লাইকেনের মধ্যে হচ্ছে তোমার কি 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 থাকতেছে? শৈবালও থাকতেছে, ছত্রাকও থাকতেছে। এখন যে শৈবালটা থাকবে তাকে আমরা কি বলবো? ফোটোবায়ন্ট। ঠিক আছে, ফোটোবায়ন্ট। আর ছত্রাকটা থাকবে তাকে বলবো আমরা মাইক্রোবায়ন্ট। এখন দেখো এটা মনে রাখাটা কেমন ইজি। ছত্রাক নিয়ে হচ্ছে যেখানে আমরা পড়াশোনা করি তাকে আমরা কি বলি? মাইকোলজি বলি না? বলি কিনা? একটু কি বলে আসছি? জি ভাইয়া। ওকে। তাহলে এই মাইক্রোবায়োন্ট, এই মাই দিয়ে মনে রাখবো যেখানে মাইক্রো আছে এটা হচ্ছে ছত্রাক। তাহলে এইটা হচ্ছে তোমার ধরো একটা লাইকেন, এখানে হচ্ছে শৈবালও আছে, তারপর হচ্ছে তোমার ধরো ধরো কি দিলাম যে ছত্রাকও আছে। ঠিক আছে, এখন শৈবাল ছত্রাক মনে রাখবো হচ্ছে মাইক্রোবায়োন্ট যেটা আছে, মাই দিয়ে শুরু হয়, তার মানে এটা হচ্ছে কাকে ইন্ডিকেট করতেছে? ছত্রাককে। আর শৈবাল এটা হচ্ছে ফটোবায়োন্ট। এটা আরো সিম্পলি মনে রাখা যায়, শৈবাল হচ্ছে ফটোসিনথেসিস করে। ফটোসিনথেসিস মানে সালোকসংশ্লেষণ করে, তাহলে ফটোবায়োন্ট। তাহলে এই লাইনটা হচ্ছে আমাদের মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, বুঝছো কিনা? বুঝছি ভাইয়া। ওকে। তারপর দেখো, আমরা তো বলছি শৈবালটা কত পার্সেন্ট থাকে বলো তো? শৈবাল কত পার্সেন্ট থাকে? 60%। কিতা মাতে 60% বলে থাকে। 75। না না, ভুলে গেছি। এই যে জাস্ট জাস্ট এই এই জায়গা থেকে ওই জায়গায় গেলাম, একটা পেজ হচ্ছে রান করলাম, তোমরা এখান থেকে হচ্ছে ভুলে ও, গেছো। প্রথমে যেন কি কোশ্চেন করছিলেন একদম প্রথমে? প্রথম কোশ্চেন করছিলাম সালোক সংশ্লেষণের ও, কতটুকু হচ্ছে শৈবাল ও, থেকে হয়। আচ্ছা, সরি ভাইয়া। পড়তে হবে, ভালোভাবে পড়বা, ধরো পরবর্তীতে পিডিএফ দেখে থেকে এগুলো মুখস্থ করবে অ্যাটলিস্ট হচ্ছে ধরো, বাকি পড়ো না পড়ো অ্যাটলিস্ট হচ্ছে যতটুকু দাগাই দিতেছি এটা তোমার একেবারে ধরো ফর যে আইন বলে না এরকম যে মাস্ট তোমার লাগবেই এটা। এইগুলো ভুল করা যাবে না। তাহলে একটা দেখো তো, সেগুলোর মধ্যে পাত্র তোমার এই টোটাল বডি, একটা লাইকেনের ধরো টোটাল বডি, এই টোটাল বডি ধরো তার ওজন হচ্ছে তোমার ধরো 100 গ্রাম। 100 গ্রামের মধ্যে মাত্র 5 থেকে 10 গ্রাম হচ্ছে তোমার ধরো শৈবালের। তাহলে শৈবালটার পরিমাণটা খুবই কম না? সামান্য না? আর ম্যাক্সিমামই তো ছত্রাক নিয়ে বসে আছে। তো এই জিনিসটাকে অনেকে ধরো কি বলে, যে ছত্রাকের বডিতে শৈবালটা কৃতদাস হিসেবে মানে অবস্থান করতেছে। কৃতদাস মানে কারণ তার পরিমাণ কম, তাকে তো আমরা কৃতদাস বলতেই পারি, বুঝছো? তো এই কারণে একে অনেকে কি বলা হয়, সহ অবস্থানটাকে মৃতজীবিতা বা হচ্ছে কি হেলোটিজম বলা হয়। ঠিক আছে, এটা আমরা মনে রাখলে হবে এইখান থেকে, বুঝছো কিনা?
তো যতটুকু দাগাই দিতেছি এটা পড়বা। তারপর হচ্ছে লাইকেন হচ্ছে শ্রেণী বিভাগ যদি চলে আসো, লাইকেনের হচ্ছে তোমার হচ্ছে এই ক্ষেত্রে ধরো অনেকগুলো এক্সাম্পল পাবে, এত মনে রাখার দরকার নাই, তুমি মনে রাখবে কি বাসস্থানের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করতেছি। দেখো যতগুলো নাম এসে হচ্ছে কুলাস আছে সবগুলো হচ্ছে তার বাসস্থানের উপর ভিত্তি করে আমরা তাকে ভাগ করতেছি। তাহলে প্রথম কথা হচ্ছে তুমি আগেই নামগুলো পড়বা, আগে কি নামগুলো পড়বা। তারপর হচ্ছে কোটি, কোটি দিয়ে মনে রাখবে সেই গাছের বাকল বা কাণ্ডের উপর জন্য, কোটি গাছের বাকল বা কাণ্ডের উপর জন্য, কিসের উপর জন্য, এক্সাম্পল, এক্সাম্পল আল্লাহর নামে ছেড়ে দিবা, এইসব এক্সাম্পল জীবনে আসবে না, আসলে এটা কেউই পারবে না, ঠিক আছে, এক্সাম্পল আল্লাহর নামে বাদ। তারপর হচ্ছে টেরিকুলাস, টেরিকুলাস হচ্ছে কোথায় জন্মে, মাটিতে জন্মে, জাস্ট কোথায় জন্মাইতেছে এটা মনে রাখবো। তারপর হচ্ছে সাক্সিকুলাস কোথায় জন্মে, এটা ধরো হচ্ছে ধরো আমি যখন পড়ছিলাম একটা বাই, ধরো অনলাইনে একটা ক্লাস করছিলাম, এই ধরো একটা গান আছে না এরকম, মানে আমি নর্মালি ধরো ওইভাবে ধরো গান টান শোনা হয় না বা শুনিও না, তো ওইখানে আমি শুনি না ধরতে গেলে, তো এখানে এরকম একটা গান ছিল যে শিলাকে জওয়ানি এরকম। তো এই গানের মধ্যে শিলা তারপর হচ্ছে সাক্সিকুলাস, তো দুইটার মধ্যে একটা যদি লিরিক্স দেখো একটু মিল আছে, আমি আর বলতেছি না, তো ওইখান থেকে তারা এইভাবে বলছিল মনে রাখার জন্য, ঠিক আছে, এটা আর কি। তাহলে এইভাবে মনে রাখতে পারো, বা সিম্পলি মনে রাখতে হয় লিগনি, লিগনি মানে হচ্ছে ভেজা কাঠের উপর জন্মাবে। অমনি, অমনি কথার মানে হচ্ছে তোমার ধরো যে কাইন্ড অফ যা কিছু আছে সবার উপর জন্মাবে, তাহলে বিভিন্ন প্রকার মাধ্যমে জন্মাবে, অমনি মানে সব, এভাবে মনে রাখবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এখান থেকে আমরা কি বললাম, বললাম যে কে কোথায় জন্মাইতেছে এবং বাসস্থানের উপর ভিত্তি করে কোনটি লাইকেনের প্রকার, দ্যাটস ইট, আর কিছু লাগবে না, ঠিক আছে। তারপর হচ্ছে গঠনগত শ্রেণীবিন্যাস, গঠনগত থেকে আবার হচ্ছে তুমি শুধু নামগুলো পড়বা, ক্রাস্টোস, ফোলিওস, শুধু নামগুলো পড়বা। আর এখান থেকে যদি আরো কিছু পড়তে চাও, যে পাতার মতো বিষম পৃষ্ঠ পাতার মতো দেখতে কোনটি, ফোলিওস, যেটা হলুদ করে দিতেছি এটি পড়বা। লেপ্রোসটা হচ্ছে কি থ্যালাসেমিয়া, এটি সবচেয়ে সরল প্রকৃতির, যতটুকু হলুদ করে দিতেছি ততটুকুই, আর কিছু লাগবে না। ছত্রাকের গঠন এর উপর ভিত্তি করে কয় প্রকার, একটা হচ্ছে কি তোমার অ্যাস্কোলাইকেন, হ্যাঁ এটা হচ্ছে তোমার বেসিডিও লাইকেন, ঠিক আছে, অ্যাস্কোলাইকেন বেসিডিও লাইকেন মানে কোন গোত্র থেকে আসতেছে তার উপর ভিত্তি করে, এটা হচ্ছে আমাদের লাগবে, ক্লিয়ার। লাইকেনের অন্তর্গঠন, লাইকেনের যদি অন্তর্গঠনটাকে তুমি ভাগ করে এখানে কি কি পাবা, ঊর্ধ্ব কর্টেক্স পাবা, শৈবাল স্তর পাবা, নিম্ন কর্টেক্স পাবা। তো এখানে যদি দেখো ঊর্ধ্ব কর্টেক্স, শৈবাল স্তর, এরকম ধরো যে রিজিয়ন গুলো পাইতেছো একটু দেখলেই হবে, এত তোমার এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। নিম্ন কর্টেক্স গেল। লাইকেনের জনন, লাইকেনের জনন থেকে হচ্ছে তুমি শুধুমাত্র কি পড়বা, লাইকেনের জনন থেকে শুধুমাত্র এখানে স্পোর গুলোর নাম পড়বা, যে কোন ধরনের স্পোরের মাধ্যমে ঘটে, সোরেডিয়া আর হচ্ছে তোমার ইসিডিয়া, ঠিক আছে। এপিকিউটিভ স্পোরের মাধ্যমে হচ্ছে তার ওজন জনন করে থাকে, শুধু স্পোরের নামটা পড়লেই তোমার এখানে এনাফ, আর কোনো কিছু লাগবে না, শুধু স্পোরের নাম মনে থাকবে। তারপর হচ্ছে দেখো পুংজননাঙ্গ, এটা হচ্ছে ধরো ব্রায়োফাইটা টেরিডোফাইটাতে পড়ছো, ধরো স্ত্রী প্রজনন অঙ্গকে এক নামে ডাকা হয়, পুং প্রজনন অঙ্গকে এক নামে ডাকা হয়। তো লাইকেনের যে পুং প্রজনন অঙ্গটা আছে একে কি বলি আমরা, স্পার্মাগোনিয়াম, স্ত্রীটাকে কি বলি, কার্পোগোনিয়াম। এটা কিভাবে মনে রাখবা, স্ত্রী হচ্ছে কাপড় পরে তাই এটা কি কার্পোগোনিয়াম, ঠিক আছে। আর স্পার্ম তো হচ্ছে মানে এটা কি মেল ক্যারেক্টারিস্টিক্স, তো এখান থেকে এভাবে মনে রাখতে পারবা, ঠিক আছে, মনে থাকবে না। জি ভাইয়া। তাহলে তুমি যখন পড়তেছো, আমি তোমাদেরকে ধরো বারবার বলতেছি যে হচ্ছে পিডিএফটা সামনে রেখে পড়বা, দেখবা পড়াটা অনেক ইজি হয়ে যাবে। তুমি এখান থেকে যখন পড়বা, কারণ এইভাবে যদি তোমার সামনে রেডি করা থাকে, তুমি ধরো এইগুলো হচ্ছে আল্লাহর নামে ছেড়ে দিবা, তো কত ভালো লাগতেছে। আমি যখন হচ্ছে ধরো বিশেষ করে কেমিস্ট্রি পড়তাম, বায়োলজি তো মানে কি বলে, যখন একাডেমিকে যখন ছিলাম তখন এইভাবে দেখলে এই জিনিসটা ভালো লাগতো, মনে হচ্ছে ইস, কত বলো পড়া, কিন্তু হচ্ছে আমি মাত্র পড়তেছি 5টা লাইন, আবার এটাই আমি জানতেছি ইম্পর্টেন্ট, এটাই আসবে। তো এরকম তুমি যদি বিশ্বাস করে পড়তে পারো এনাফ। আর এর পরিবর্তে তোমাদেরকে তো বললাম অনুশীলনী সলভ করবো ফিজিক্স কেমিস্ট্রির জন্য, এটার জন্য বুক কোশ্চেন সলভ করো, এনাফ, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে তার গুরুত্ব, এখন গুরুত্বর থেকে হচ্ছে তুমি ধরো এই যে কি কি পশুর খাদ্য হিসেবে কোনটা ইউজ করা হয় এটা মনে রাখলে হয়, এটা মনে রাখবা। শুধু রেন্ডিয়ার মসটা হচ্ছে পশুর খাদ্য হিসেবে ইউজ করা হয়। এই যে হৃদরোগে, হৃদরোগেটা হচ্ছে আমাদের লাগবে। এনজাইন, এনজাইন মানে কি বলতো, বুকে ব্যথা, হৃদশোল, মানে বুকে এরকম মনে হবে যে সুই দিয়ে বুকে হচ্ছে তোমার খোঁচা দিতেছে এরকম মনে হবে, এটা হচ্ছে এনজাইন। এনজাইনের ব্যথা কতক্ষণ স্থায়ী হয় বলো তো, রক্তচাপের পড়া, নুসরাত বলো, এনজাইনের ব্যথা কতক্ষণ স্থায়ী হয় বলো। ও মনে হয় নাই, ওই জন্য বলতেছে না, থাকলে বলতো। হম, ওকে, ক্লাস অন করে চলে গেছে নাকি, 5 থেকে 30 মিনিট, ঠিক আছে, 5 থেকে 30 মিনিট, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে আমরা কি ইউজ করতেছি, ইরাইথ্রিন, ইরাইথ্রিন কোথেকে পাইতেছি দেখো, এই লাইকেনটার নাম মনে রাখলেই হবে।
আর কিছু না, কারণ হৃদরোগ রিলেটেড, এটা মনে রাখলেই হবে। বিভিন্ন রোগে কোনটা ইউজ করো, লিটমাস পেপার তৈরিতে শুধু নামটা পড়লেই হবে, আর কিছু লাগবে না। নাইট্রোনিয়ন লাগবে না। ওকে, এই যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। বায়ু দূষণ হচ্ছে ইন্ডিকেটর হিসেবে, পরিবেশ দূষণের নির্দেশক বা ইন্ডিকেটর হিসেবে হচ্ছে আমরা কাকে ইউজ করতে পারি, লাইকেনকে। ঠিক আছে। প্রাকৃতিক জারুদার কে বলতো? প্রকৃতির জারুদার কে বলো? মনে নাই ভাইয়া। সিটি সিটি কর্পোরেশন নাকি? সিটি কর্পোরেশনের ট্রাক? না তো। ব্যাকটেরিয়া? আপনি পড়েছিলেন, হ্যাঁ, ভুলে তা গেছি। ওকে, বলো কেন তোমরা? ভুলে যাওয়ার দুইটা কারণ। এক হচ্ছে পড়ো নাই, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে পড়লেও গুরুত্ব দেও নাই। আর কোনো কিছু না যে আমি পড়লাম ভুলে গেলাম, এগুলো পড়ার মতো বলার মতো না। এখন যদি আমি তোমাকে ধরো একটা কঠিন কিছু ধরে বললাম যেটা কেন বলে কিছু, তাহলে পারতো। এখন তুমি যে পড়ো, তাহলে কিছু না কিছু তুমি ধারে কাছে যেতে পারবা। ধরো মানে তুমি কাউকে কোশ্চেন করলে বুঝতে পারো যে এ আসলে এই লোকটা পড়ছে কিনা। আরেকটা হচ্ছে যে আচ্ছা একটু দেখে রাখছি প্যারা নাই চিল, তাহলে তুমি প্যারা নাই চিল, তুমি আসলে প্যারা নাই চিলই হয়ে যাবা, মন থাকবে না, ভুলেই যাবে। বুঝছো? জি ভাইয়া। এইটা আর কি জিনিস আর কি। এখন পড়তে হবে, তোমরা হচ্ছে ধরো পিডিএফটা সামনে রেখে দেখলেই তো হয়। আমি তো পিডিএফটা দিয়ে দিই, রেগুলার দিয়ে দিই, আজকে দিয়ে দেবো, ক্লাসের পরে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ক্লাসের এটা পরেই দিন ভাইয়া, আবার ভুলে যান আপনি ভাইয়া। না, বলবো না আজকে। ওকে, তাহলে এই হচ্ছে ধরো আমাদের শৈবাল ছত্রাকের পড়াশোনা। ঠিক আছে। যারা ধরো একটু আগে পড়ো নাই, তোমরা হচ্ছে ধরো কয় ভাবে পড়বা বললাম? দুই তিন ভাবে পড়বা, ভাইয়া সেগমেন্ট ওয়াইজ শুনি। পড়বা। বলো। আচ্ছা ভাইয়া, পরে বলতেছি। হুম। আচ্ছা, ধরো এটা যেহেতু একটা শেষ, রেকর্ড অফ করে